আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম টিএমসি স্কুলের ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসে। আজকে আপনাদের সাথে আছি আমি আজিমুল আহসান। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে সবারই সমস্যা থাকে, একদম সেই জায়গাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আর কি। আজকে আমাদের টপিকের নাম হচ্ছে বেসিক্স ইন স্ট্রাকচার। যখনই কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলি, যখনই আমরা ইংলিশ গ্রামারের কথা বলি, একটা কথা কিন্তু আমরা সবাই প্রায়ই বলতে শুনি আর কি সবাইকে, যে আমার না বেসিক একটু সমস্যা, আমার একটু বেসিকটা যদি আরেকটু যদি স্ট্রং যদি হতো। সো এই যে কথাটা যে বেসিকে একটু সমস্যা, বেসিকটা আরেকটু যদি ডেভেলপ যদি হতো, সো ওইটাকে মাথায় রেখে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের ইংলিশের ফার্স্ট যে ক্লাস আজকে সেটার আমরা নাম রেখেছি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। তো এই যে আজকে যে লেকচারটাতে, সেই লেকচারটা আসলে দেখা যাচ্ছে কি যে এখানে যারা অনেক স্টুডেন্ট আছে যাদের দেখা যাচ্ছে বেসিকের সমস্যা, যারা দেখা যাচ্ছে একদম শুরু থেকেও চেষ্টা করছে কিন্তু তারপরেও পাচ্ছে না, প্রথম থেকে একটু প্রবলেম ফেস করছে। আবার অনেক স্টুডেন্টও আছে যারা দেখা যাচ্ছে কি বেসিকটা হয়তো পারে বাট বিষয়গুলো কি অস্পষ্ট হয়ে আছে, ঠিক আছে। আবার অনেক আছে সেটা হচ্ছে কি বেসিকটা মোটামুটি ভালো বাট পরবর্তী বিষয়গুলো হয়তো ভালোভাবে ধারণা নাই। সো আজকের এই ক্লাসটাতে আমি যেটা করব সেটা হচ্ছে একদম শুরু থেকে একদম খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে একদম বিস্তারিত সব কিছুই বলবো, এবং আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যদি ভিডিওতে যদি আমার সাথে যদি থাকেন এবং সব কিছু যদি ভালোভাবে যদি বোঝার চেষ্টা যদি করেন তাহলে ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হবেন। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের তিনটা মোট টপিক কভার করবো বেসিক্যালি। ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে যে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কিছু কথা বলবো, অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচারটা ন্যাচারালি কেমন টাইপের হয়ে থাকে। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে সেন্টেন্সের বিভিন্ন ধরনগুলো আমরা আলোচনা করব, অর্থাৎ একটা সেন্টেন্স এক এক রকম হতে পারে, আবার আরেকটা সেন্টেন্স আর এক রকম হতে পারে, কেন এই ডিফারেন্সগুলো হয়ে থাকে, এবং বিভিন্ন যে ধরনের যে সেন্টেন্স আছে সেগুলো কি টাইপের, কার উপর ভিত্তি করে সেগুলো গঠিত হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক একইভাবে আমরা যেটা করব সেটা হচ্ছে যে বিভিন্ন যে সেন্টেন্স আছে সেগুলো কিভাবে তৈরি করতে হয়, অর্থাৎ একটা সেন্টেন্স তৈরির ক্রুশাল এলিমেন্টগুলো কি কি, এবং কোন কোন ভুলের কারণে একটা সেন্টেন্স ইনকারেক্ট হয়ে যায়, এবং পরীক্ষার হলে যদি প্রশ্ন আসে তাহলে কিভাবে আমরা এই প্রশ্নগুলোকে সলভ করব, এই সব কিছু নিয়ে আজকে আমাদের আলোচনা। সো আজকের আলোচনাটা খুবই সুন্দর হতে যাচ্ছে এবং ইন্টারেস্টিং। বাট আমাদেরকে যেটা আমি বারবারই যেটা বলছি যেটা আছে সেটা হচ্ছে যে আমরা একদম বেসিক থেকে শুরু করব। ওকে, সো দুশ্চিন্তা করার কোনো কিছু নাই, ভয় পাওয়ার কোনো কিছু নাই যে আমি তো এটা পারি না, আমি তো ওইটা পারি না। কারণ আপনি যদি কোনো কিছু নাও যদি পারেন, আপনি যদি শুনেন আপনি এমনি বুঝতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। সো যাই হোক, আমরা টাইম নষ্ট না করে আমরা যেটা করি আজকে আমাদের আলোচনাটা স্টার্ট করি আর কি। ফার্স্টে আমরা যেটা আলোচনা যেটা করবো সেটা হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, ঠিক আছে। আমরা এখানে ফার্স্টে যেটা লিখেছি সেটা হচ্ছে যে হাউ ক্যান উই মেক এ সেন্টেন্স, অর্থাৎ কিভাবে আমরা একটা সেন্টেন্স গঠন করতে পারি। যখনই আমরা কাউকে প্রশ্ন করি যে আচ্ছা একটা সেন্টেন্স গঠন করতে গেলে কি কি লাগে, তখন যেটা হয় সেটা হচ্ছে যে বেশিরভাগ মানুষই কিন্তু একটা কথাই উত্তর দিয়ে ফেলে, সেটা হচ্ছে যে একটা সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের বেসিক্যালি যেটা দরকার হয় সেটা হচ্ছে একটা সাবজেক্টের দরকার হয়, আর যেটা দরকার হয় সেটা একটা ভার্বের দরকার হয় কিন্তু, ঠিক আছে। তো এই কথাটা কিন্তু আমরা একটু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু বারবার বলি যে একটা সেন্টেন্স গঠন করতে গেলে দরকার হয় একটা সাবজেক্টের, আর একটা দরকার হয় ভার্বের। এখন আমরা যেটা যাচাই বাছাই করে দেখব যে এই যে কথাটা আমরা যে বলি যে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকলে একটা সেন্টেন্স গঠন হয়ে যায়, এই কথাটুকু আদৌ আসলে কতটুকু সঠিক। আমরা যেটা দেখতে যেটা পাচ্ছি যে এখানে একটা এক্সাম্পল লিখেছি যে হি ডান দ্য ওয়ার্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবজেক্টটা হচ্ছে কোনটা, সাবজেক্টটা হচ্ছে হি, ডানটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ ভার্ব, এবং দেখেন খেয়াল করে ওয়ার্কটা হচ্ছে কিন্তু ওয়ান কাইন্ড অফ কিন্তু অবজেক্ট, ঠিক আছে। তাহলে আমরা যে একটু আগে যে কথাটা বললাম যে একটা সেন্টেন্স হতে গেলে একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, একটা অবজেক্ট লাগে, তাহলে খেয়াল করলে দেখতে পাচ্ছি কি যে এই সেন্টেন্সে কিন্তু তিনোটা জিনিসই কিন্তু আছে, অর্থাৎ সাবজেক্টও দেয়া আছে, ভার্বও দেয়া আছে, অবজেক্টও কিন্তু দেয়া আছে। বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন আমরা এটাকে কি কোনো সেন্টেন্স বলতে পারবো? আমরা যদি একটু সময় নিয়ে যদি একটু ভেবে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি লেখা আছে, হি ডান দ্য ওয়ার্ক। আমরা কিন্তু কখনো কিন্তু এই টাইপের ওয়ার্ড বলি না যে হি ডান দ্য ওয়ার্ক, আমরা বলি কি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, না তো বলি হি ডিড দ্য ওয়ার্ক। বাট আমরা কিন্তু কখনোই কিন্তু বলি না যে হি ডান দ্য ওয়ার্ক। তার মানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এতদিন ধরে আমরা যে কথাটা বলছি যে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট হলে একটা সেন্টেন্স গঠন করা সম্ভব, কথাটা কিন্তু আসলে পুরোপুরি কিন্তু সঠিক নয়। তাহলে আমরা এখন যেটা চেষ্টা করব যে কিভাবে একটা সেন্টেন্স আসলে প্রকৃতপক্ষে গঠন করা সম্ভব।
আমরা যেটা পারি সেটা হচ্ছে যে একটা সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের বেসিক্যালি যেটা সবার ফার্স্টে যেটা দরকার হয় সেটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। কি দরকার হয়? আমাদের দরকার হয় একটা প্রিন্সিপাল ক্লজ। এরপরে যদি আমাদেরকে কেউ যদি বলে যে আচ্ছা আপনি যে বলছেন যে একটা সেন্টেন্স গঠন করতে গেলে দরকার হয় একটা প্রিন্সিপাল ক্লজ, তাহলে প্রিন্সিপাল ক্লজের মধ্যে কি থাকে? যখনই আমাদেরকে কেউ এরকম টাইপের প্রশ্ন করবে তখনই আমরা বলবো যে একটা প্রিন্সিপাল ক্লজের মধ্যে থাকে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব। অর্থাৎ একটা প্রিন্সিপাল ক্লজের মধ্যে থাকে একটাই সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব। তার মানে কি দেখেন, খেয়াল করে দেখেন যে সবসময় সাবজেক্টের যে সংখ্যা এবং ফাইনাইট ভার্বের সংখ্যা কিন্তু সমান হতে হবে। অর্থাৎ সাবজেক্ট যদি থাকে একটা কোনো সেন্টেন্সে, তাহলে আমার ফাইনাইট ভার্বের সংখ্যা হতে হবে কয়টা? একটা হতে হবে কিন্তু। অর্থাৎ সাবজেক্ট যদি হয় দুইটা, ফাইনাইট ভার্ব হবে কয়টা? দুইটা। এই কথাটাকে যদি একটু উল্টা করে যদি বলি তাহলে দেখেন তো কি হয়, আমরা বলতে পারি যে ফাইনাইট ভার্ব যদি হয় তিনটা, তাহলে সাবজেক্ট হবে কয়টা? তিনটা। অনেকে ভাবতে পারে যে কথাটা কেন বলছি। এই কথাটা বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অনেক সময় যেটা যায় পরীক্ষার হলে, সেটা হচ্ছে যে ভার্ব আছে দুইটা। কয়টা ভার্ব আছে? দুইটা। কিন্তু সাবজেক্ট আছে একটা এবং একটা গ্যাপ আছে। যখনই আমি দেখবো যে ফাইনাইট ভার্ব আছে দুইটা কিন্তু সাবজেক্ট আছে একটা, তখনই আমাকে বুঝে নিতে হবে যে ওই গ্যাপের মধ্যে আর একটা সাবজেক্ট হবে। ঠিক আছে? আবার আমি যখন দেখব যে ফাইনাইট ভার্ব আছে দুইটা কিন্তু সাবজেক্ট আছে একটা, তখনও কিন্তু বিষয়টা কিন্তু ওরকমভাবে বিবেচনা করতে হবে। অর্থাৎ যখনই আমি দেখব যে সাবজেক্টের সংখ্যা, যখনই আমি দেখব যে ফাইনাইট ভার্বের সংখ্যা, তখনই জিনিসগুলো কিন্তু আমাকে বিবেচনা করতে হবে। কারণ না সাবজেক্টের সংখ্যা এবং ফাইনাইট ভার্বের সংখ্যা সবসময় ইকুয়াল হতে হবে কিন্তু। ঠিক আছে? জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা পরে যখন প্রশ্ন সলভ করব, তখন এই বিষয়টা কিন্তু আমাদের কিন্তু বারবার কিন্তু লাগবে। ঠিক আছে? এখন যে বিষয়টা আমাদেরকে যেটা হবে সেটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব জিনিসটা কি। অনেকেই বলে ফাইনাইট ভার্ব দরকার, অনেকেই বলে ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স গঠন করা সম্ভব না। কিন্তু আমরা যারা স্টুডেন্ট যারা আছি, আমাদের অনেকেরই কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার না যে একটা ফাইনাইট ভার্ব বলতে কি বোঝায়। সো আমরা দেখিয়ে নিই এখানে কি লেখা আছে। ওরা যেটা বলছে সেটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব ইজ এ স্পেশাল কাইন্ড অফ ভার্ব। অর্থাৎ বলছে ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটা স্পেশাল কাইন্ড অফ ভার্ব দ্যাট চেঞ্জেস according to the number person tense of the subject। অর্থাৎ বলছে ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যেই ভার্বটা একটা সাবজেক্টের তিনটা জিনিস অনুযায়ী পরিবর্তন হয়। একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে পার্সন, আর একটা হচ্ছে টেন্স। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব একটা সাবজেক্টের কয়টা জিনিস অনুযায়ী পরিবর্তিত হয়? তিনটা জিনিস অনুযায়ী পরিবর্তিত হয়। প্রথমটা হচ্ছে নাম্বার, দ্বিতীয়টা হচ্ছে পার্সন, তৃতীয়টা হচ্ছে টেন্স। নাম্বার বলতে বোঝা যাচ্ছে কি? নাম্বার বলতে বোঝা যাচ্ছে সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার। পার্সন বলতে বোঝা যাচ্ছে কি? এটা কি ফার্স্ট পার্সন নাকি এটা হচ্ছে সেকেন্ড পার্সন নাকি এটা থার্ড পার্সন। আমরা জানি যে আই, উই, মাই, আওয়ার এগুলো সবই হচ্ছে ফার্স্ট পার্সন। আর ইউ, ইয়োর, ইয়োর্স এগুলোতে যাবতীয় যে কিছু আছে সেগুলো সবই সেকেন্ড পার্সন। তাহলে থার্ড পার্সন কোনগুলো? থার্ড পার্সন আমরা কখনো সহজে মুখস্থ করব না, আমরা টেকনিক অ্যাপ্লাই করব। টেকনিকটা কি দেখেন, ওরা বলছে যে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন এই দুটো ব্যতীত যাবতীয় যা কিছু আছে সবই হচ্ছে থার্ড পার্সন। অর্থাৎ আই, উই, মাই, ইয়োর এই কয়েকটা বাদ দিয়ে যাবতীয় যত ওয়ার্ড আছে সবই হয়ে যাচ্ছে কি থার্ড পার্সন। অর্থাৎ আমি যদি বলি যে রহিম, করিম, জামাল, সীমা, ইট, দোজ, বুক, দ্যাট, দিজ সবই পৃথিবীতে যাবতীয় যত কিছু আছে সবই আমরা এগুলোকে কাউন্ট করব। কি হিসাবে কাউন্ট করব? আমরা কাউন্ট করব থার্ড পার্সন হিসাবে। আর টেন্স তো আমরা মোটামুটি সবাই জানি যে টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর একটা হচ্ছে কি ফিউচার টেন্স। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যেই ভার্বটা সাবজেক্টের তিনটা জিনিস অনুযায়ী পরিবর্তিত হয়। অর্থাৎ নাম্বার অনুযায়ী পরিবর্তিত হবে, পার্সন অনুযায়ী পরিবর্তিত হবে, আবার টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে কিন্তু আর কি। আর একটা জিনিস আমাদেরকে একদম জেনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন ক্লাস 5, 6, 7, 8 পড়ি তখন থেকে কিন্তু দেখবেন যে আমাদের টিচাররা কিন্তু একটা কথা খুব বারবার আমাদেরকে বলতো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি? প্রকৃতপক্ষে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে কি বোঝায় সেটা এই ওয়ার্ড দুটোর মধ্যেই আসলে লুকানো আছে। আমরা যদি ভালোভাবে উচ্চারণ করি তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দ্বারা আসলে কি বোঝায়। আমরা বললাম কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এর অর্থ হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে,
এই দুটোর মধ্যে একটা কি থাকতে হবে, এগ্রিমেন্ট থাকতে হবে, অর্থাৎ মিল থাকতে হবে, একটা কোঅর্ডিনেশন থাকতে হবে, একটা সামঞ্জস্যতাপূর্ণ সম্পর্ক থাকতে হবে। কেমন টাইপের সামঞ্জস্যতাপূর্ণ সম্পর্ক আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো। ওরা যেটা বলছে সেটা হচ্ছে সাবজেক্টটা যখন সিঙ্গুলার যখন হবে তখন ভার্বটাও কি হবে, সিঙ্গুলার। সাবজেক্টটা আমার যখন প্লুরাল হবে তখন ভার্বটা হয়ে যাবে কি আমার প্লুরাল। অর্থাৎ এটা সিঙ্গুলার হলে এটাও সিঙ্গুলার, এটা প্লুরাল হলে এটাও প্লুরাল। অর্থাৎ দেখেছেন খেয়াল করে যে সাবজেক্টটা যখন সিঙ্গুলার ভার্ব তখন সিঙ্গুলার, তার মানে কি সম্পর্ক রক্ষা করলো। আবার ঠিক একইভাবে দেখেন সাবজেক্টটা যখন প্লুরাল তখন ভার্বটা হয়ে যাচ্ছে কি প্লুরাল, তার মানে কি এটাও কিন্তু সম্পর্ক রক্ষা করলো। সো এই বিষয়টায় ওরা বলছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এটা মোটামুটি আমরা সবাই জানি। আমার আসলে বলার উদ্দেশ্য আসলে এটা না, আমার যেটা বলার যেটা উদ্দেশ্য সেটা দেখেন নিচের দিকে খুব লেখা আছে ইম্পর্টেন্ট নোট আকারে, যে সিঙ্গুলার ভার্বের সাথে বলছি কি দেখেন যে সিঙ্গুলার ভার্বের সাথে কি যুক্ত হয়, এস বা ইএস। সিঙ্গুলার ভার্বের সাথে কি যুক্ত হয়, এস বা ইএস। কিন্তু একটা প্লুরাল ভার্বের সাথে কখনোই কি যুক্ত হয় না, নেভার। নেভার মানে কি বলছে যে কখনোই যুক্ত হয় না, বলছে কখনোই কি যুক্ত হয় না, এস বা ইএস যুক্ত হয় না। অর্থাৎ বলছে যে একটা সিঙ্গুলার ভার্বের সাথে আমরা এস বা এস যুক্ত করতে পারবো, কিন্তু একটা প্লুরাল ভার্বের সাথে আমরা কখনোই এস বা এস যুক্ত করতে পারবো না। তার মানে কি, তার মানে আমরা বলতে পারি যে একটা সিঙ্গুলার ভার্ব চেনার উপায় হচ্ছে এস বা এস যুক্ত থাকবে, কিন্তু একটা প্লুরাল ভার্বের সাথে এস বা এস যুক্ত থাকবে না। অনেকে এখন হয়তো ভাবছেন এই কথাগুলো কেন বলছি। এই কথাগুলো বলার উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন পরীক্ষা দিতে যখন যাব তখন অনেক সময় যেটা হবে সেটা হচ্ছে যে সাবজেক্টের জায়গাতে থাকবে ব্ল্যাঙ্ক, অর্থাৎ সাবজেক্টের জায়গাটা দেওয়া থাকবে না, ভার্বটা দেওয়া থাকবে। সাবজেক্টটা দেওয়া থাকবে না, কি দেওয়া থাকবে, ভার্বটা দেওয়া থাকবে। এখন সেক্ষেত্রে আমি যদি ভার্ব দেখে যদি আইডেন্টিফাই না করতে পারি যে আমার ভার্বটা সিঙ্গুলার নাকি প্লুরাল, তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার যে সাবজেক্টটা বসবে সেটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। অর্থাৎ আমাদেরকে যেটা করতে যেটা হবে সেটা হচ্ছে ভার্ব দেখেই চিনতে শিখতে হবে যে আমার সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। চিনার উপায় কি, এস বা ইএস যুক্ত থাকবে কিন্তু, ঠিক আছে? কারণ আমরা জানি সিঙ্গুলার ভার্বের সাথে কি যুক্ত থাকে, এস বা ইএস, কিন্তু প্লুরালের সাথে কখনো কি যুক্ত হয় না, এস বা ইএস যুক্ত হয় না। তাহলে এইটুকু আমরা যে পড়লাম, এইটুকু পড়াকে আমরা যদি সামারি যদি করি, তাহলে আমরা যে কথাটাকে খুব বেশি এমফাসিস করছি সেটা হচ্ছে কি, আমরা বলছি যে একটা সেন্টেন্স গঠন করতে গেলে অবশ্যই 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 একটা জিনিস থাকা লাগবে, সেটা হচ্ছে কি একটা প্রিন্সিপাল ক্লজ। এরপরে কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে যে একটা প্রিন্সিপাল ক্লজে কি থাকে, আমরা তখন বলবো একটা প্রিন্সিপাল ক্লজে থাকে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। এক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্টের সংখ্যা এবং ফাইনাইট ভার্বের সংখ্যা ইকুয়াল হতে হবে, এটা কখনো অসমান বা আনইকুয়াল হতে পারবে না। এরপরে কেউ যদি আমাদেরকে যদি প্রশ্ন করে যে ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য কি, আমি তখন একটা কথাই বলবো, ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যেটা একটা সাবজেক্টের কয়টা জিনিস অনুযায়ী পরিবর্তিত হয়, তিনটা জিনিস অনুযায়ী পরিবর্তিত হয়। কয়টা জিনিস অনুযায়ী পরিবর্তিত হয়, তিনটা জিনিস অনুযায়ী। একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার, একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার পার্সন, আরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মনে করেন টেন্স, ঠিক আছে? এই তিনটা জিনিস অনুযায়ী কিন্তু পরিবর্তিত হয়। এরপরে কেউ যদি আমাদেরকে বলে যে আচ্ছা সিঙ্গুলার ভার্ব চিনার উপায় কি, আমরা একটা কথাই বলবো, সিঙ্গুলার ভার্বের সাথে কি যুক্ত হয়, এস বা ইএস, কিন্তু প্লুরাল ভার্বের সাথে কখনো কি যুক্ত হয় না, এস বা ইএস যুক্ত হয় না, ঠিক আছে? তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা যখন এই এতগুলো জিনিস যখন আলোচনা যখন করলাম, তখন আপনাদের হয়তো একটা বিষয় কিন্তু মাথাতে বেশ ভালোভাবেই ঘুরপাক খাচ্ছে। সেটা হচ্ছে যে তারপরে দেখি আমরা যে এখানে একটা সাবজেক্ট আছে, প্রথম যে সেন্টেন্সটা আছে যে হি ওয়ান্টস টু গো টু স্কুল, আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এক্ষেত্রে সাবজেক্টটা হচ্ছে হি। সাবজেক্টটা হচ্ছে কোনটা, সাবজেক্টটা হচ্ছে হি, এবং আমরা দেখতে পাচ্ছি যে ভার্বটা কোনটা, ভার্বটা হচ্ছে ওয়ান্টস, ঠিক আছে? আবার আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় যে সাবজেক্টটা আছে, দ্বিতীয় সাবজেক্টটা আছে যে, আর পরের ভার্বটা আছে কি, পরের ভার্বটা আছে ওয়ান্ট। এখন আমরা যদি প্রশ্ন যদি করি নিজেদেরকে, তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম যেটা সাবজেক্ট আছে হি, এই হি বলতে কয়জন বোঝায়, এই হি বলতে কিন্তু বুঝে কিন্তু একজনকে। কয়জনকে? একজনকে। তার মানে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল? তার মানে অবশ্যই সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার যদি হয় তাহলে ভার্বটাও কি হবে, সিঙ্গুলার। কেননা দেখেন আমরা এর আগের ক্লাসে কিন্তু এখানে শিখলাম এই জায়গাতে যে এর আগের যে লেকচার আছে স্লাইড, সেখানে কিন্তু আমরা শিখলাম যে সিঙ্গুলার সাবজেক্টের সাথে ভার্বটাও কি হয়, সিঙ্গুলার হয়। দুটোই কিন্তু সিঙ্গুলার হতে হবে। তার মানে কি, এক্ষেত্রে
সিঙ্গুলার যেহেতু নাম্বার। হি যেহেতু আমরা সিঙ্গুলার কিসের কথা সাবজেক্ট, বলছিলাম? তার মানে আমরা কথা বলছিলাম ভার্বটাকে থার্ড কি হতে পারসন হবে আমাকে? সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। সিঙ্গুলার কিন্তু হতে আমরা হবে। কিন্তু এই যাবতীয় ঠিক যে আছে, রুলস অর্থাৎ সো সিঙ্গুলার এটাই নাম্বারের আমরা সাথে বললাম এস যুক্ত যে হয়, এটা সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার হলে কখনোই ভার্বও কিন্তু সিঙ্গুলার। ফার্স্ট পারসনের কিভাবে বুঝছি ক্ষেত্রে ভার্বটা এবং সেকেন্ড সিঙ্গুলার? কারণ পারসনের আমরা ক্ষেত্রে জানি কিন্তু ওইভাবে যে কিন্তু সিঙ্গুলার প্রযোজ্য ভার্বের সাথে হবে কি না। যুক্ত হয়? ঠিক আছে? এস বা যে ইএস। এবং এক্সাম্পল দেখতে এক্ষেত্রে পারেন দেখেন যে লক্ষ্য ফার্স্ট করে যে পারসনের অনটা কি আমরা হয়ে ইউজ গেছে? করি কি ওয়ান্টস সিঙ্গুলার হয়ে নাম্বারে? গেছে কিন্তু। আমি বলবো না পরবর্তী যে আই উদাহরণটা লাভ। যেটা ছিল আমি দিয়ে, এটা কিন্তু আমরা কখনো কিন্তু বলতে পারবো জানি না। যে সো দে এই বলতে ক্ষেত্রে কয়জন যেটা মনে বোঝায়? রাখতে দে হবে বলতে যে বোঝায় ফার্স্ট একের পারসন অধিক হলো মানুষ। এক্সেপশন। তার মানে আমরা কিন্তু সাবজেক্টের সিঙ্গুলার ফার্স্ট নাকি প্লুরাল? পারসনটাকে কিন্তু ইউজ সাবজেক্ট করতে অবশ্যই পারবো না। প্লুরাল। সো এই যে আমরা সাবজেক্টে বলছি যদি প্লুরাল সিঙ্গুলার যদি ভার্বের হয় সাথে তাহলে এস আমার বেস ভার্বটাও কি যুক্ত হয়ে যাবে? হয়, ভার্বটা সেটা হয়ে আমরা যাবে কিন্তু আসলে প্লুরাল। থার্ড পারসন প্লুরালের সাথে কখন সিঙ্গুলার কি নাম্বারের যুক্ত ক্ষেত্রে হয় না? কিন্তু আমরা এস বুঝেছি। বাই এস যুক্ত ফার্স্ট হয় না। পারসনের তাহলে ক্ষেত্রে এখানে কি বিষয়টা হবে? কিন্তু বুঝায়নি। ওয়ানটি হয়ে এখন যাবে। আপনি এখানে কোনো ভার্বের এস বাই এস যুক্ত করা যাবে না। সেকেন্ড পারসনের বিষয়টা যেটা হচ্ছে পরবর্তীতে আমাদের সেটা যেটা হচ্ছে ইউ সেন্টেন্স দ্বারা যেটা যদি আছে সেটা একজন দিকে আমরা ব্যক্তিকে যদি একটু বোঝায় যদি তাকাই তাহলে তো তাহলে আমরা আমরা দেখতে ন্যাচারালি জানি পাবো এটা যে সেটা এই হচ্ছে কি সেন্টেন্সের এক্ষেত্রেও মধ্যে কিন্তু একটা আপনার ওয়ার্ড এস আছে বেস হবে না। যে ওয়ার্ডটা হচ্ছে হবে ইয়েস্টারডে। ইউ তো দ্বারা যদি ইয়েস্টারডে একজন বেসিক্যালি কি? বোঝাচ্ছে ইয়েস্টারডে নাকি হচ্ছে একটা অনেকজন অতীত বোঝাচ্ছে এটার নির্দেশক উপর শব্দ ডিপেন্ড যেটাকে করবে। আমরা ইউ বলি দ্বারা যদি পাস্ট অনেকজনকে মার্কার। বোঝায় তো তাহলে ইউ পাস্ট কনজুগেশন মার্কার বা প্লুরাল, অতীত আর নির্দেশক প্লুরাল শব্দ যদি সাবজেক্টে কোনো হবে কিন্তু সেন্টেন্সে প্লুরাল ব্যবহৃত ভার্ব, আর হয় প্লুরাল ভার্বের সাথে তাহলে কখনো সেক্ষেত্রে এস সে বেস হবে না। সেন্টেন্সে সো অবশ্যই এক্ষেত্রে পাস্ট সেকেন্ড ইনডিফিনিট টেন্স পারসনে হয়ে আমাদের যায়। কিন্তু খুব এবং বেশি এই কিছু জন্য বোঝার খেয়াল করে করার দেখি কোনো আমরা কথা নাই। যে এখানে ওয়ানটা আমাদের কি হয়ে জাস্ট গেছে? এতটুকু ওয়ান্টেড মনে হয়ে রাখতে গেছে। হবে আমরা যে ঠিক বলছি আছে, যে তার সিঙ্গুলার মানে আমরা নাম্বারের যদি সাথে একটু এস লক্ষ্য বেস যদি করি যুক্ত তাহলে হয় দেখতে পাচ্ছি সেটা যে কিন্তু তিনটার যে থার্ড সেন্টেন্স পারসন ছিল সিঙ্গুলার নাম্বার। এই আমি তো আগেই তিনটা বলেছি থার্ড সেন্টেন্সে পারসন কিন্তু কোনগুলো? প্রত্যেকটা থার্ড পারসন সেন্টেন্সে হচ্ছে কি দুটো করে কিন্তু ফার্স্ট ভার্ব ছিল। পারসন আর সেকেন্ড পারসনকে বাদ দিলে একটা যাবতীয় ভার্ব যত ছিল কিছু আছে ওয়ান্ট সবই হচ্ছে আর কি একটা ভার্ব ছিল থার্ড টু পারসন গো। অর্থাৎ আই আমরা যদি উই যদি ইউ লক্ষ্য করি এই তাহলে দেখতে তিনটা পাচ্ছি জিনিসকে যে বাদ দিলে ওয়ান্ট যাবতীয় যত ভার্বটা কিছু আছে এমন একটা সবই হচ্ছে ভার্ব কি যেই থার্ড পারসন। ভার্বটা এবং আমার থার্ড সাবজেক্টের পারসনের ক্ষেত্রে নাম্বার যখন আর সিঙ্গুলার টেন্স নাম্বার অনুযায়ী হবে অর্থাৎ পরিবর্তিত হয়েছে। একটা কোনো কিছু সাবজেক্ট বোঝাবে যখন থার্ড সিঙ্গুলার পারসন তখন হয়ে গেছে যেহেতু আপনি ওয়ান্ট, বলতে পারেন হি সাবজেক্ট যখন প্লুরাল অথবা তখন সি, হয়ে গেছে ওয়ান্ট। এবং তখন যখন সেক্ষেত্রে আমরা পাস্ট ভার্সিটি থেকে টেন্সে করবো ব্যবহৃত হয়েছে এস তখন বেস। হয়ে গেছে এবং কিন্তু এক্সাম্পল আপনি ওয়ান্টেড। দেখেন থার্ড পারসনের কিন্তু ক্ষেত্রে আমরা সিঙ্গুলার এই নাম্বার হিসেবে সেন্টেন্স আমরা গুলোতে ইউজ কিন্তু করেছি, খেয়াল করে দেখেন যে আমরা ইউজ করতে একটা পারি কিন্তু ভার্ব হি ছিল, সেটা অথবা ছিল আমরা কি ইউজ দেখেন করতে টু পারি গো। শি ঠিক অথবা আছে, ই। টু এবং গো এটার এরকম ক্ষেত্রে টাইপের কিন্তু ভার্ব কিন্তু হবে ভার্ব সেটা কিন্তু হচ্ছে ছিল। এস বেস হয়ে কিন্তু গেছে। এই যেমন টু এখানে গো দেখেন ভার্ব হি গুলো কিন্তু লাভস দেখেন যে কোনো অথবা কিন্তু শি চেঞ্জ লাভস হয় অথবা ইট লাভস। তার মানে আমরা তো আমরা একটু আগে পড়লাম কখনোই খুব কিন্তু ভালো বলতে করে পারবো না যে আই লাভস। ফাইনাইট আমরা ভার্ব বলতে হচ্ছে পারি এমন একটা আই ভার্ব লাভ। যেটা কারণ সাবজেক্টের কয়টা কারণ জিনিস আমরা অনুযায়ী জানি পরিবর্তিত এস হয়? তিনটা বেস জিনিস আমরা যে অনুযায়ী, এতক্ষণ নাম্বার, ধরে পারসন, আলোচনা যেটা টেন্স। করলাম তাহলে সেটা আমাদেরকে হচ্ছে যদি প্রশ্ন থার্ড যদি করা পারসন হয় এই যে সিঙ্গুলার দুটো যে নাম্বারের ভার্ব ক্ষেত্রে ছিল অ্যাপ্লিকেবল হবে। ওয়ান্ট আর টু গো, কখনোই সেটা এই ফার্স্ট দুটোর মধ্যে পারসন কোনটা ফাইনাইট ভার্ব? সিঙ্গুলার নাম্বার তাহলে আমরা অথবা সবাই সেকেন্ড চোখ পারসন বন্ধ সিঙ্গুলার করে নাম্বারের বলে ক্ষেত্রে দিতে কিন্তু পারবো যে অ্যাপ্লিকেবল হবে ওয়ান্ট না। ভার্বটা সো হচ্ছে আশা করি ফাইনাইট ভার্ব। বন্ধুরা এতক্ষণ কেননা আমরা যে ওয়ান্ট কনভারসেশনটা ছিলাম ভার্বটা আমরা ভাবছিলাম সাবজেক্টের এটা ছিল আসলে নাম্বার, আপনাদের পারসন ট্রিক আর যাতে টেন্স করে আপনারা অনুযায়ী থিঙ্ক করেন। পরিবর্তিত সো হয়েছে। আপনি আর আমরা কিন্তু কিন্তু একই টু সূত্রে গো কিন্তু ভার্বটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সাবজেক্টের কেননা নাম্বার, আমরা দুজনেই পারসন কিন্তু ও গবেষণা টেন্স করতে অনুযায়ী গিয়েছিলাম। আর পরিবর্তিত এভাবে যদি হয়। গবেষণা করি তাহলে টু গোটা ইনশাআল্লাহ কোন বাকি ভার্ব? যে টপিকটুকু টু আছে গোটা আজকের হচ্ছে লেকচারে খুব একটা ইজিলি আমরা নন সলভ করতে পারবো। ফাইনাইট তো চলুন ভার্ব। দেরি না করে আমরা তার মানে পরের কি? টপিকে তার চলে মানে যাই। আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে নন ফাইনাইট ভার্ব মানে কি, নন ফাইনাইট ভার্ব বলতে তুমি কি বুঝো, তখন আমরা একটা কথাই বলবো, আমরা বলবো যে নন ফাইনাইট ভার্ব বলতে এমন ভার্বকে বুঝি যেটা সাবজেক্টের নাম্বার, পারসন ও টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না, পরিবর্তিত হয় না। অর্থাৎ ঠিক ফাইনাইট ভার্বের যেটা ডেফিনেশন ছিল তার ঠিক উল্টাটা বলে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে আর কি। এরপরে বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ভার্বের বিভিন্ন ফর্ম দেখব, কেননা পরীক্ষার আমরা যখন দিতে যখন যাব তখন পরীক্ষার হলে কিন্তু কোথাও বলবে না যে ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য কি বলো। সো এই জিনিসগুলো আমরা এতক্ষণ যেগুলো শিখলাম এগুলো জাস্ট খালি আমাদের বেসিকগুলো স্ট্রং করার জন্য আমরা বললাম, বাট এখন আমরা কিন্তু একদম প্র্যাকটিক্যালি কিন্তু চিনতে কিন্তু শিখবো যে কোন ভার্বগুলো হচ্ছে ফাইনাইট আর কোন ভার্বগুলো হচ্ছে নন ফাইনাইট। আমরা যেটা বেসিক্যালি যেটা জানি যে প্রত্যেকটা ভার্বের কিন্তু 5টা করে কিন্তু রূপ আছে। কয়টা করে রূপ আছে বা কয়টা ফর্ম আছে? 5টা করে। একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে V1 বলতে বেসিক্যালি বোঝাচ্ছে প্রেজেন্ট ফর্ম অথবা সিম্পল ফর্ম। মনে রাখতে হবে যে প্রেজেন্ট ফর্ম বা সিম্পল ফর্মের সাথে কিন্তু এস বাই এস যুক্ত হয়, ঠিক আছে? এমন না যে সবসময় যুক্ত হয়, যদি প্লুরাল সেন্টেন্স হয় তাহলে কিন্তু হয় না, ঠিক আছে? কিন্তু সিঙ্গুলার সেন্টেন্স যদি সাবজেক্ট যদি হয়ে থাকে বা সিঙ্গুলার তোমার যদি দেখা যাচ্ছে যে কোনো সাবজেক্ট বসেছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে আর কি। যেরকম খেয়াল করে দেখেন এর আগের যেটা হচ্ছে স্লাইড ছিল সেখানে হিটা ছিল দেখেন সিঙ্গুলার, এর জন্য হয়ে গেছে ওয়ান্টস। এটা ছিল কিন্তু প্লুরাল, এর জন্য হয়ে গেছে কি ওয়ান্ট। দুটোই কিন্তু প্রেজেন্ট টেন্স আছে কিন্তু। সো ওটা আমি বললাম যে প্রেজেন্ট যে ফর্মটা সেটার সাথে এস বাই এস যুক্ত হতেও পারে, নাও হতে পারে। কিন্তু V2 যারা বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে
পাস্ট ফর্ম। এক্ষেত্রে মনে রাখতে হবে পাস্ট ফর্ম বলতে বোঝা যাচ্ছে পাস্ট ইনডিফিনিট ফর্ম, পাস্ট ইনডিফিনিট ফর্ম, ঠিক আছে? ওকে। আর V3 বলতে বোঝা যাচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্ষেত্রে V4টা আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, অনেক সময় বুঝতে পারি না, বাট মনে রাখতে হবে যে V4 বলতে বেসিক্যালি বোঝায় কি জেরান্ড বা
পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, এবং জেরান্ড অনেক সময় যেহেতু অ্যাডজেক্টিভ অর্থাৎ পার্টিসিপলের কাজ করে এই জন্য ওরা বলেছে পার্টিসিপল। বাট আমাকে খালি এতটুকু মনে রাখলেই হবে যে জেরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি। আর V5 দ্বারা কি বোঝায়? V5 দ্বারা বোঝায় হচ্ছে ইনফিনিটিভ। আমরা যেটা জানতে পাচ্ছি, V1 দ্বারা বোঝাচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2 দ্বারা বোঝাচ্ছে পাস্ট ইনডিফিনিট ফর্ম, V3 দ্বারা বোঝাচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 দ্বারা বোঝাচ্ছে জেরান্ড, V5 দ্বারা বোঝাচ্ছে ইনফিনিটিভ। এখন প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে কেউ যদি বলে যে কোনগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব, আমরা উত্তরটা কিভাবে দিব? আমাদেরকে যখনই কেউ বলবে যে কোনগুলো ফাইনাইট ভার্ব, আমরা তখন এভাবে বলবো যে পৃথিবীতে যত ভার্ব আছে সব ভার্বই হচ্ছে ফাইনাইট ভার্ব। এক কথায় উত্তর দিয়ে দিব যে পৃথিবীতে যত ভার্ব আছে সব ভার্বই হচ্ছে ফাইনাইট ভার্ব, শুধুমাত্র 3 ধরনের ভার্ব ছাড়া। কয় ধরনের ভার্ব ছাড়া? 3 ধরনের ভার্ব ছাড়া। সেটা কি? সেটা হচ্ছে V3, সেটা হচ্ছে V4, সেটা হচ্ছে V5। অর্থাৎ এখানে যেটা আছে V3, অর্থাৎ এখানে যেটা আছে আপনার V4 এবং এখানে যেটা আছে V5, এই 3টা ভার্ব ছাড়া বাকি যত ভার্ব আছে সবই হচ্ছে আমার কোন ভার্ব? ফাইনাইট ভার্ব। তাহলে কি? তাহলে আমরা বলতে পারি যে V1 আর V2, হ্যাঁ, V1 আর V2 এই দুটো হচ্ছে আপনার মনে করেন ফাইনাইট ভার্ব। আমরা সুন্দর করে এখানে লিখে দিয়েছি যে V1 আর V2 এগুলো কি ভার্ব? এগুলো সবই হচ্ছে আপনার ফাইনাইট ভার্ব কিন্তু আর কি। ওকে, তাহলে আমরা যেটা বলতে যেটা পারি সেটা হচ্ছে যে V3, V4, V5 কোন ভার্ব? নন ফাইনাইট ভার্ব। কিন্তু আমরা যদি সবসময় যদি V3, V4, V5 বলি তাহলে কিন্তু অনেক সময় যেটা হয় যে আমরা ভুলে যাই যে V3 মানে কি অথবা V4 মানে কি। সো আমরা এভাবে বলবো কথাটা যে V3, V4, V5 অর্থাৎ পাস্ট পার্টিসিপল, জেরান্ড অ্যান্ড ইনফিনিটিভ এগুলো সবই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট কোনগুলো? V1 আর V2, V1 আর V2। ঠিক আছে, এভাবে বললে হয়ে যাবে। তো এই কথাটাই দেখেন নিচে খুব সুন্দর করে ওরা বলেছে মনে রাখতে হবে যে V1 আর V2 অর্থাৎ এই যে প্রেজেন্ট ফর্ম আর যে পাস্ট ইনডিফিনিট ফর্ম এই দুটি সেন্টেন্সে সবসময় ফাইনাইট ভার্বের কাজ করে। এটা আমরা অলরেডি শিখে ফেলেছি। ওরা এরপরে দেখেন কি বলছে যে অন্যান্য রূপগুলো যেরকম V3, V4, V5 অর্থাৎ পাস্ট পার্টিসিপল, জেরান্ড এবং ইনফিনিটিভ কিসের কাজ করে? নন ফাইনাইটের কাজ করে। অর্থাৎ আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম সে কথাগুলোই ওরা বলছে। প্রশ্ন এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের কিন্তু ক্লাসের একদম শুরু থেকে কিন্তু একটা বিষয় কিন্তু খুব বেশি এমফাসিস দিচ্ছি, সেটা হচ্ছে যে একটা সেন্টেন্স গঠন করতে গেলে দরকার কি হয়? আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ, এবং প্রিন্সিপাল ক্লজে কি থাকে? একটাই সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব থাকে। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু বারবার কিন্তু ফাইনাইট ভার্বকে কিন্তু খুব বেশি কিন্তু মেনশন করেছি, কোথাও কিন্তু নন ফাইনাইট ভার্বকে কিন্তু ওইভাবে কিন্তু মেনশন করেনি। এখন আমরা বলছি যে একটা সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের দরকার একটা ফাইনাইট ভার্ব। আমরা কিন্তু একবারও বলছি না যে আমাদের কি দরকার? নন ফাইনাইট ভার্ব। তাহলে প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে তো লাখ লাখ কোটি কোটি নন ফাইনাইট ভার্ব আছে, অর্থাৎ লাখ লাখ কোটি কোটি ওয়ার্ড আছে যেগুলো জেরান্ড, যেগুলো পার্টিসিপল, যেগুলো ইনফিনিটিভ। তাহলে এগুলো সবই কি ব্যবহার অনুপযোগী? এমনটা কিন্তু মোটেও না। তার মানে কি? তার মানে আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে কিভাবে আমরা এই নন ফাইনাইট ভার্বটাকে ফাইনাইটে কনভার্ট করতে পারি। এই কথাটাই খুব সুন্দর করে খেয়াল করে দেখেন যে এখানে নিচের দিকে ওরা এখানে বলে দিয়েছে আর কি। সেটা হচ্ছে যে V3 এবং V4 অর্থাৎ অর্থাৎ হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং জেরান্ড, এই দুটোর আগে আমরা যদি অক্সিলারি ভার্ব অর্থাৎ am, is, are, was, were, have, has, had ইউজ করি তাহলে এই যে পুরো যে ভার্বটা হয় এই পুরো ভার্বটা কিসে কনভার্ট হয়ে যায়? ফাইনাইট ভার্বে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ ওরা বলছে যে পাস্ট পার্টিসিপল, জেরান্ড এবং ইনফিনিটিভ এর পূর্বে যদি আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করি তাহলে সেই নন ফাইনাইট ভার্বটা ফাইনাইট ভার্বে কনভার্ট হয়ে যায়। তার মানে কি? তার মানে নন ফাইনাইট ভার্বকে ফাইনাইটে কনভার্ট করার একটা ওয়ে হচ্ছে এর পূর্বে অক্সিলারি ভার্ব অ্যাড করা। ঠিক আছে, এরপরও এই বিষয়টা আমরা আরো বিস্তারিত জানার জন্য আমরা যেটা করব, আমরা কিছু উদাহরণ দেখে নিব। আমরা উদাহরণগুলো দেখলে আমাদের কি হবে? কনসেপ্টগুলো আরো বেশি ক্লিয়ার হবে আর কি। আমরা উদাহরণে দেখতে পাচ্ছি যে বাম সাইডে লেখা আছে ইনকারেক্ট সেন্টেন্সেস এবং রাইট সাইডে লেখা আছে কারেক্ট সেন্টেন্সেস। খেয়াল করলে আমরা একটু দেখতে পাবো সেটা হচ্ছে যে লেফট সাইডে যেটা আছে আর কি। ঠিক আছে, লেফট সাইডে লেখা আছে কি দেখেন, হি ডান দ্য ওয়ার্ক, আই গোয়িং দেয়ার, হি টু গো দেয়ার। অনেকে প্রশ্ন করতে পারে যে আচ্ছা, হি ডান দ্য ওয়ার্ক, আই গোয়িং দেয়ার, হি টু গো দেয়ার এগুলো কি কারেক্ট সেন্টেন্স না? আমরা বলবো অবশ্যই এগুলো কারেক্ট সেন্টেন্স না, এগুলো একদমই ইনকারেক্ট সেন্টেন্স। তারপর হয়তো তারা প্রশ্ন করতে পারে কেন এরা ইনকারেক্ট।
আমরা তখন কি বলবো? আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে যে আমরা জানি যে একটা সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের দরকার হয় একটা সাবজেক্ট আর একটা দরকার হয় ফাইনাইট ভার্ব। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা এক্সাম্পলে এখানে কিন্তু সাবজেক্টটা দেয়া আছে, যেরকম হি দেওয়া আছে, এখানে আই দেওয়া আছে, এখানেও হি দেওয়া আছে, অর্থাৎ সাবজেক্ট নিয়ে কিন্তু কোনো প্রবলেম নাই। কিন্তু যে ফাইনাইট ভার্ব গুলো দেওয়ার কথা সেগুলো কিন্তু দেয়া কিন্তু নাই, কারণ আমরা জানি যে ডান, এই ডানটা হচ্ছে কি, এই ডানটা হচ্ছে একটা মনে করেন নন ফাইনাইট ভার্ব, কারণ কি এটা একটা পাস্ট পার্টিসিপল। গোয়িং, এই গোয়িংটা কি, এটা একটা জেরান্ড, অর্থাৎ এটা একটা নন ফাইনাইট ভার্ব। টু গো, এটাও কি, এটাও কি একটা ইনফিনিটিভ, এটাও একটা নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ এই তিনটা সেন্টেন্সে সাবজেক্ট আছে বাট কি নাই, ফাইনাইট ভার্ব নাই, এবং এই কারণে এগুলোকে কারেক্ট সেন্টেন্স বলা যাবে না। কিন্তু আমি এখন যদি আপনাকে যদি বলি যে আচ্ছা এই ইনকারেক্ট সেন্টেন্সগুলো আপনি প্লিজ একটু কারেক্ট করে দেন, তো আপনি তখন কি করবেন? আপনি তখন দেখবেন যে খুব চতুরতার সাথে একটা করে অক্সিলারি অ্যাড করে দিবেন। আপনি বলবেন কি, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আপনি বলবেন আই অ্যাম গোয়িং দেয়ার। ঠিক আছে, আপনি বলবেন ঠিক আছে যে হি হ্যাজ টু গো দেয়ার। অর্থাৎ আপনি কি করলেন, আপনি যেটা করলেন সেটা হচ্ছে প্রত্যেকটা নন ফাইনাইট ভার্বের আগে একটা করে অক্সিলারি অ্যাড করে দিলেন। কেননা যখনই অক্সিলারি অ্যাড করে দিচ্ছেন তখন সেটা হয়ে যাচ্ছে আপনার মনে করেন ফাইনাইট ভার্ব, তখন সেটা কি হয়ে যাচ্ছে, ফাইনাইট ভার্ব, এবং সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের মেইন যেটা রুলস সেটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব যদি একটা নন ফাইনাইট ভার্বের আগে যদি ইউজ করি, ঠিক আছে, একটা অক্সিলারি ভার্ব আমরা যদি নন ফাইনাইট ভার্বের আগে যদি ইউজ করি, তখন এই পুরো ভার্বটা মিলে তখন কি হয়ে যায়, ফাইনাইট ভার্ব। তখন কি হয়ে যায়, ফাইনাইট ভার্ব। এক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলে রাখি, অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু মনে করতে পারে যে হ্যাজটা হচ্ছে ফাইনাইট আর ডানটা হচ্ছে নন ফাইনাইট। এমনটা কিন্তু ভাবা যাবে না। আপনি যখনই একটা নন ফাইনাইট ভার্বের আগে যখনই একটা অক্সিলারি ভার্ব অ্যাড করবেন তখন পুরোটাই তখন হয়ে যাবে ফাইনাইট ভার্ব, অর্থাৎ হ্যাজ ডান পুরোটাই ফাইনাইট ভার্ব। আপনি এখানে হ্যাজ আর ডানকে পৃথক করে বিবেচনা করতে পারবেন না। আর একটা প্রশ্ন থেকে যাই, সেটা হচ্ছে যে আমরা যে বলছি যে একটা নন ফাইনাইট ভার্বের আগে অক্সিলারি অ্যাড করতে হয়, তো এই অক্সিলারিটা কি হবে? অর্থাৎ অ্যাম হবে, নাকি ওয়াজ হবে, নাকি ইজ হবে, নাকি হ্যাজ হবে, নাকি হ্যাভ হবে? কিভাবে বুঝবো? প্রশ্নের উত্তরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা নন ফাইনাইট ভার্বের আগে আমরা কোন অক্সিলারি ভার্বটা ইউজ করব সেটা বেসিক্যালি ডিপেন্ড করবে আমার সাবজেক্টের উপরে এবং টেন্সের উপর। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল হলে প্লুরাল ভার্ব, এবং টেন্স ওয়াইজ কিন্তু সেটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো একটু মাথায় রাখলে কিন্তু আমাদের এই জায়গাগুলো কিন্তু অনেক বেশি রিকভার করা যাবে। কিন্তু তাহলে আমরা মোটামুটি সবাই যেটা জানতে পারলাম এতক্ষণ পরে, যে একটা সেন্টেন্স গঠন করতে গেলে দরকার হয় একটা প্রিন্সিপাল ক্লজ। আমরা এটাও শিখলাম যে একটা প্রিন্সিপাল ক্লজের মধ্যে থাকে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। আবার আমরা এটাও শিখলাম যে সাবজেক্টের সংখ্যা এবং ফাইনাইট ভার্বের সংখ্যা প্রত্যেকটা সেন্টেন্সে সর্বদাই সমান হতে হবে, আনইকুয়াল হওয়া যাবে না। এরপরে আমরা এটাও শিখলাম যে ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যেটা সাবজেক্টের তিনটা জিনিস অনুযায়ী পরিবর্তিত হয়। আমরা যেমনটা জানছিলাম সেটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যেই ভার্বটা সাবজেক্টের তিনটা জিনিস অনুযায়ী পরিবর্তিত হয়, একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে পার্সন, একটা হচ্ছে টেন্স। এরপর আমরা যেটা পারলাম সেটা হচ্ছে যে সিঙ্গুলার ভার্বের সাথে সবসময় এস বা ইয়েস যুক্ত হয়, কিন্তু প্লুরাল ভার্বের সাথে কখনোই এস বা ইএস যুক্ত হয় না। সো এরপর আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে কিভাবে আমরা ফাইনাইট ভার্ব চিনতে পারি। আমরা এটুকুই বললাম যে পৃথিবীতে যত ভার্ব আছে সব ভার্বই ফাইনাইট ভার্ব, শুধুমাত্র কয় ধরনের ভার্ব ছাড়া, 3 ধরনের ভার্ব ছাড়া। সেগুলো কি কি? V3, V4, V5, অর্থাৎ পাস্ট পার্টিসিপল, জেরান্ড এবং ইনফিনিটিভ। এরপর আমরা এটাও শিখে গেলাম যে একটা নন ফাইনাইট ভার্বের পূর্বে আমরা যদি একটা অক্সিলারি ভার্ব অ্যাড করি তাহলে সেটা কিসে কনভার্ট হয়ে যায়? ফাইনাইটে কনভার্ট হয়ে যায়। এরপরে আমরা এখন যেটা শিখবো, আমাদের মেন যেটা পড়াতে চলে আসবো সেটা হচ্ছে ক্লজে। ক্লজ বলতে বেসিক্যালি যদিও বোঝায় বাক্যাংশ, কিন্তু এখানে ক্লজ বলতে কিন্তু কমপ্লিট একটা সেন্টেন্সকেও কিন্তু বোঝায়। ক্লজকে অনেকে বলে যে ক্লজ 3 প্রকার, কিন্তু অনেকে আবার মাথায় যেটা রাখতে যেটা হবে সেটা হচ্ছে যে ক্লজ কিন্তু প্রধানত 2 প্রকার। ঠিক আছে, অনেকে যেটা করে যে ক্লজ কিন্তু 3 প্রকার, কিন্তু যখন প্রশ্ন করা হবে যে ক্লজ প্রকৃতপক্ষে প্রধানত কয় প্রকার, তখন বলতে হবে যে ক্লজ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, এই ক্ষেত্রে যেটা মাথায় আমাদেরকে রাখতে হবে সেটা হচ্ছে যে
আমাদের এই জায়গাতে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আছে, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকেই কিন্তু বলা হয় প্রিন্সিপাল ক্লজ, এবং এই যে ডিপেন্ডেন্ট ক্লজ যেটা এখানে লেখা আছে সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। আমরা যারা স্টুডেন্ট যারা আছি তারা অনেকে এই প্রিন্সিপাল ক্লজটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে, আবার অনেকে দেখা যাচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজকে বলে যে সাবঅর্ডিনেট ক্লজ। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুটো একই জিনিস, এবং ঠিক একইভাবে একটা ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ এই দুটোই কিন্তু একই জিনিস, এর মধ্যে কিন্তু কোনো ধরনের কিন্তু পার্থক্য নয়। ঠিক আছে, এখন খেয়াল করে যেটা দেখি আমরা সেটা হচ্ছে যে এই যে ডিপেন্ডেন্ট ক্লজ যেটা আছে, এই ডিপেন্ডেন্ট ক্লজের আবার তিনটা ক্লাসিফিকেশন আছে। ডিপেন্ডেন্ট ক্লজের একটা অংশকে বলা হচ্ছে নাউন ক্লজ, একটা অংশকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, একটা অংশকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, আর একটা অংশকে কি বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মানে আমরা বলতে পারি যে ডিপেন্ডেন্ট ক্লজকে কয় ভাগে ভাগ করা হয়, তো আমরা বলতে পারি যে ডিপেন্ডেন্ট ক্লজকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মানে কি, আমাদেরকে কেউ যদি প্রশ্ন যদি করে যে আচ্ছা বলুন তো যে নাউন ক্লজ কোন টাইপের ক্লজ, নাউন ক্লজ কি একটা প্রিন্সিপাল ক্লজ নাকি এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, আমি তখন একটা কথাই বলবো যে নাউন ক্লজ হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিপেন্ডেন্ট ক্লজ। কেননা ডিপেন্ডেন্ট ক্লজের যেহেতু একটা অংশ এটা, তার মানে কি ডিপেন্ডেন্ট ক্লজের যাবতীয় বৈশিষ্ট্যই কিন্তু নাউন ক্লজে কিন্তু অবশ্যই থাকবে আর কি। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাকে কিন্তু মাথায় কিন্তু রাখতে হবে। কিন্তু ঠিক একইভাবে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে ডিপেন্ডেন্ট ক্লজের যে বৈশিষ্ট্য, এই একই বৈশিষ্ট্য অ্যাডজেক্টিভ ক্লজেও কিন্তু এবং অ্যাডভার্বিয়াল ক্লজেও থাকবে। আবার অনেকে অনেক সময় আমাদেরকে একটু ধাঁধায় ফেলে দেওয়ার জন্য অনেক সময় প্রশ্ন করে যে প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কয় ভাগে ভাগ করা হয়ে থাকে। তখন আমাদেরকে মাথায় রাখতে হবে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কিন্তু কোনো ধরনের কোনো ক্লাসিফিকেশন বা প্রকারভেদ নেই। ডিপেন্ডেন্ট ক্লজের ক্লাসিফিকেশন আছে এবং ডিপেন্ডেন্ট ক্লজকে তিন ভাগে ভাগ করে হয়ে থাকে। ওকে, এরপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে যে চিনা শিখবো যে কিভাবে আমরা এই যে প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এই যে ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এই প্রিন্সিপাল আর ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা কিভাবে শিখেছি এই জিনিসগুলা। অনেক সময় আমরা দেখেছি যে আমাদেরকে টিচাররা আমাদেরকে বলেছে যে ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ যে ক্লজটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না। আবার আমাদের টিচাররা আমাদেরকে এটাও বলেছে যে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ যেটা তার নিজের অর্থ নিজে নিজেই প্রদান করতে পারে। এখন বিষয় হলো যে পরীক্ষার হলে আমাদের হাতে আসলে এত সময় থাকবে না যে আমরা অর্থের উপর বেস করে আমরা কিন্তু কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ সেটা নির্ণয় করতে পারবো। তার মানে কি আমাদেরকে আরো টেকনিক্যাল হতে হবে। টেকনিক্যাল হওয়ার উপায় কি? টেকনিক্যাল হওয়ার উপায়টা হচ্ছে আমাদেরকে স্ট্রাকচারটা বুঝতে হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজের মধ্যে থাকবে সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব। এটা আমরা প্রথম থেকে এই ক্লাসে বলে আসছি। একটা প্রিন্সিপাল ক্লজের মধ্যে কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। ঠিক একইভাবে আমাদের এখানে যেটা ডিপেন্ডেন্ট ক্লজ যেটা থাকবে, এই ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যেও কিন্তু খেয়াল করলে আমরা দেখতে পাবো যে একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের মতো ঠিক ডিপেন্ডেন্ট ক্লজেও কিন্তু একটা সাবজেক্ট আছে আর একটা ফাইনাইট ভার্ব আছে। কিন্তু একটা বিষয় ডিপেন্ডেন্ট ক্লজকে কিন্তু প্রিন্সিপাল ক্লজ থেকে পুরোপুরি ভিন্ন করেছে। সেই একটা বিষয়টা হচ্ছে আমাদের এই ক্লজ মার্কার। এই জিনিসটা হচ্ছে কি? সেই জিনিসটা হচ্ছে ক্লজ মার্কার আর কি। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে ডিপেন্ডেন্ট ক্লজে সাবজেক্টের পূর্বে কিন্তু একটা ক্লজ মার্কার বসেছে, কিন্তু প্রিন্সিপাল ক্লজে কিন্তু সাবজেক্টের পূর্বে কিন্তু কোনো ধরনের ক্লজ মার্কার দেয়া নাই। তার মানে আমরা বলতে পারি যে ডিপেন্ডেন্ট ক্লজ চেনার উপায় হচ্ছে ক্লজ মার্কার। ডিপেন্ডেন্ট ক্লজ চেনার উপায় কি? ক্লজ মার্কার। ঠিক একইভাবে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে সবসময় কি দ্বারা শুরু হয়? ক্লজ মার্কার দ্বারা শুরু হয়। তার মানে কি এই ক্লজ মার্কারের পরে যে অংশটুকু থাকবে, এই পরের অংশটুকু পুরোটাই হয়ে যাবে ডিপেন্ডেন্ট ক্লজ। পরের অংশটুকু পুরোটাই কি হয়ে যাবে? ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাবে মনে করেন। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে কিন্তু জানতে হবে। ঠিক আছে, যে ক্লজ মার্কার দিয়ে শুরু হবে সবসময় ডিপেন্ডেন্ট ক্লজ, এবং ডিপেন্ডেন্ট ক্লজ চেনার একটা অন্যতম উপায় হচ্ছে যে ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় কি দ্বারা স্টার্ট হবে? ক্লজ মার্কার দ্বারা স্টার্ট হবে। ঠিক আছে, এখন আমরা যদি এই দুইটা উদাহরণ যদি দেখি তাহলে বুঝতে পারবো যে প্রথম উদাহরণ দেখেন কি বলছে যে when কামাল reached home the rain started। আমরা যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ যদি করি, আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এক্ষেত্রে কামালটা হচ্ছে একটা সাবজেক্ট হচ্ছে। ঠিক আছে, কামালটা হচ্ছে একটা সাবজেক্ট, রিচড হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এবং
যেটা আছে এই হোয়েনটা হচ্ছে একটা কিন্তু আমাদের কিন্তু ক্লজ মার্কার। হোয়েনটা কিসের কাজ করছে? ক্লজ মার্কারের কাজ করছে। তাহলে আমরা যদি স্ট্রাকচারটা যদি একটু যদি মিলাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। তার মানে এটা কিসের স্ট্রাকচার হচ্ছে? এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজের স্ট্রাকচার কিন্তু হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমাদের যদি এ সাইডে যে ক্লজটা আছে দেখেন কি আছে, দ্য রেন স্টার্টেড, তাহলে খেয়াল করে দেখেন যে দ্য রেন, এটা কিন্তু একটা সাবজেক্ট আর স্টার্টেড কিন্তু একটা কিন্তু ফাইনাইট ভার্ব, ঠিক আছে। খেয়াল করে দেখেন যে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব এর আগে কিন্তু অর্থাৎ কোনো কিন্তু ক্লজ মার্কার নাই, অর্থাৎ রেনের আগে কিন্তু কোনো ক্লজ মার্কার দেয়া নাই। তার মানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব এখানে আছে, যেটা হচ্ছে আসলে প্রিন্সিপাল ক্লজের স্ট্রাকচার। অর্থাৎ এই যে আমরা যেমনটা এখানে দেখলাম যে একটা সাবজেক্ট থাকবে, কি থাকবে, আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে আমরা যেটা বলতে যেটা পারি সেটা হচ্ছে যে এই যে সেন্টেন্সটা দেয়া ছিল হোয়েন কামাল রিচড হোম দ্য রেইন স্টার্টেড, এখানে হোয়েন কামাল রিচড হোম এটুকু অংশ হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ এবং দ্য রেইন স্টার্টেড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর একটা এখানে টেকনিক আছে আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ক্লজকে বাদ দিলে সেন্টেন্সের মধ্যে যে অংশটুকু থাকে বাকি, সে বাকি অংশটুকুকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজের অংশটুকুকে আপনি যদি বাদ দিয়ে দেন তাহলে বাকি যা থাকে সবই হয়ে যায় কি প্রিন্সিপাল ক্লজ হয়ে যায় কিন্তু, ওকে। এবং ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় কি হবে? ক্লজ মার্কার দ্বারা স্টার্ট হবে, এবং ক্লজ মার্কার যুক্ত যে ক্লজটুকু আছে সেটুকুকে আমরা কি বলবো? সেটুকুকে আমরা অবশ্যই বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে কিন্তু আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে আর কি, ঠিক আছে, যে ক্লজ মার্কার যুক্ত যে অংশটুকু আছে। তাহলে আমরা পরের এক্সাম্পলটা দেখি। পরের এক্সাম্পলে বলছে কি দেখেন যে আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস বিকজ আই ওয়াজ সিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে একটা ক্লজ মার্কার আছে, ক্লজ মার্কারটা সেটা কোনটা? বিকজ। বিকজটা কিন্তু একটা কিন্তু ক্লজ মার্কার কিন্তু। তো এক্ষেত্রে একটা জিনিস কিন্তু আবার অনেকে আমাদের কিন্তু প্রবলেম হতে পারে যে ক্লজ মার্কার জিনিসটা কি, ঠিক আছে। অনেকে কিন্তু আবার এই ধরনের প্রবলেম হতে পারে যে ক্লজ মার্কার জিনিসটা কি। সো এই ক্লজ মার্কার জিনিসটা কি সেটা সম্পর্কে আমরা একটু ভালো করে আগে জেনে নিই, তাহলে আমাদের আরো সুবিধা হবে আর কি। ক্লজ মার্কার বলতে বেসিক্যালি যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে যাবতীয় টাইপের যে রিলেটিভ প্রোনাউন এবং যে রিলেটিভ অ্যাডভার্ব থাকে এবং যে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো থাকে সেগুলোকে বেসিক্যালি বলা হয় ক্লজ মার্কার। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব এবং যে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো থাকে এগুলোকে বলা হয় ক্লজ মার্কার। আমাদেরকে কেউ যদি প্রশ্ন যদি করে রিলেটিভ প্রোনাউন কোনগুলো, রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলো, তাহলে কিন্তু অনেক সময় আমরা কিন্তু কি হয়ে যায়, আমরা কিন্তু অনেক সময় কিন্তু মানে থতমত খেয়ে যায়, আমরা কিন্তু বলতে পারি না। কিন্তু আমাদেরকে কেউ যদি বলে যে WH ওয়ার্ড কোনগুলো, আমরা তখন কিন্তু বলে ফেলি যে WH ওয়ার্ড তো ইজি, এটা তো আমরা সবাই পারি। অর্থাৎ হু, হুইচ, দ্যাট, হোম, হুজ, এগুলো সবই কি WH ওয়ার্ড কিন্তু। তো এক্ষেত্রে একটা জিনিস মাথায় এটা রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা এই জিনিসগুলোকে মুখস্থ করবো না। আমরা এই জিনিসগুলোকে মুখস্থ করবো না কিন্তু আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা টেকনিক অ্যাপ্লাই করবো। আমরা এই রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্ব এই দুটোকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুটোকে আমরা WH ওয়ার্ড হিসেবে কাউন্ট করব। জাস্ট এখানে একটা জিনিসের ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে দ্যাট। সেটা হচ্ছে কি দ্যাট, এই দ্যাটটাকে আমরা আলাদা করে মনে রাখবো আর কি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে যাবতীয় যে WH ওয়ার্ড আছে সেগুলোকে বলা হয় ক্লজ মার্কার, ঠিক আছে। তাহলে আমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে কিন্তু জিনিসটা আর কি। এরপর আমরা যেটা পাচ্ছি সেটা দেখতে পাচ্ছি সাবঅর্ডিনেট কনজাংশন। মোটামুটি সবাই সাবঅর্ডিনেট কনজাংশনের সাথে পরিচিত আছি। সাবঅর্ডিনেট কনজাংশনের মধ্যে কি কি আছে? দো আছে, অলদো, অ্যাজ, সিন্স, বিকজ, আনটিল, আনলেস, ওয়ান্স। হ্যাঁ, ওয়ান্সও কিন্তু একটা কিন্তু ক্লজ মার্কার। দেন আছে, সো দ্যাট আছে, সো দ্যাট আছে, এরপরে বিফোর আছে, আফটার আছে, অ্যাজ ইফ, অ্যাজ দ্য, হোয়াইল, অনেকগুলো কিন্তু ক্লজ মার্কার গুলো আছে যেগুলোকে আমরা বলা হচ্ছে কি সাবঅর্ডিনেট কনজাংশন। তো এই সাবঅর্ডিনেট কনজাংশন গুলো কিন্তু আমাদের কিন্তু মনে রাখার দরকার নেই, আমরা খুব টেকনিক অ্যাপ্লাই করে খুব সহজে মনে রাখতে পারি। টেকনিকটা কি? খেয়াল করলে আমরা দেখতে পাবো যে আমরা যখন এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী যখন ছিলাম তখন আমরা কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কিন্তু পড়েছিলাম। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স বলে একটা কিন্তু সেন্টেন্স ছিল। আমার প্রশ্ন হচ্ছে আমরা কি দেখে কমপ্লেক্স সেন্টেন্স চিনতাম? আমরা কিন্তু বেসিক্যালি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের এই যে কানেক্টর গুলো যে আছে এই কানেক্টর গুলো দেখে কিন্তু আমরা চিনতে পারতাম। অর্থাৎ দো, অলদো, সিন্স, বিকজ এগুলো দেখে কিন্তু চিনতে কিন্তু পারতাম যেগুলো সবই হচ্ছে আমাদের কিন্তু আসলে ক্লজ মার্কার এবং এগুলো সবই হচ্ছে আমাদের আসলে কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। তার মানে কি? তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ক্লজ মার্কারের পুরো বিষয়টা আমরা টেকনিক্যালি মনে রাখবো। আমরা এভাবে বলবো যে যাবতীয় টাইপের যে WH ওয়ার্ড আছে এবং ইন্টারের কমপ্লেক্স সেন্টেন্সের যে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো আছে এগুলোকেই বলা হচ্ছে ক্লজ মার্কার।
আমি আবারও বলছি, যাবতীয় যে WH ওয়ার্ড আছে এবং ইন্টারের কমপ্লেক্স সেন্টেন্সের যে সাবঅর্ডিনেট কনজাংশনগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে ক্লজ মার্কার। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু আগের স্লাইডে যদি যাই, তাহলে আমরা খুব ইজিলি কিন্তু বুঝতে পারছি যে বিকজ এখানে যেটা ছিল, এই বিকজটা কিন্তু একটা কিন্তু ক্লজ মার্কার। আমাদের এখানে যে বিকজটা ছিল, এই বিকজটাও কিন্তু কাইন্ড অফ কিন্তু ক্লজ মার্কার। তার মানে কি? তার মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিকজ আই ওয়াজ সিক, এই পুরোটাই কোন ক্লজ? ডিপেন্ডেন্ট। আর ডিপেন্ডেন্ট ক্লজ বাদ দিলে বাকি যে অংশটুকু থাকে, অর্থাৎ আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, এটুকু হচ্ছে আমার কিন্তু প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা অন্তত এটা এখন শিখে গেলাম যে কিভাবে আমরা একটা ডিপেন্ডেন্ট ক্লজকে চিনবো। ডিপেন্ডেন্ট ক্লজকে কিভাবে চিনবো? চিনার উপায় হচ্ছে ক্লজ মার্কার দ্বারা স্টার্ট হবে, অর্থাৎ ক্লজ মার্কার যুক্ত যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজকে বাদ দিলে যে অংশটুকু থাকে সেটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ আর কি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে সেন্টেন্সের বিভিন্ন টাইপের সেন্টেন্স এবং সেগুলোর গঠনগুলো। আমরা বেসিক্যালি যেটা জানি সেটা হচ্ছে সেন্টেন্স বেসিক্যালি তিন প্রকার, একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আর একটা যেটা বলবো সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা আস্তে আস্তে সে আলোচনাতে যাব। আমরা সবার আগে যেটা আলোচনা যেটা করব এখন সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স সম্পর্কে আর কি। তো সিম্পল সেন্টেন্স আসলে না পারার মতো কোনো কিছু নাই, এটা মোটামুটি আমরা সবাই বেশ পারদর্শী আর কি। আমরা বলছি কি দেখেন, আমরা বলছি যে ইফ এ সেন্টেন্স কন্টেন্স অনলি ওয়ান ক্লজ, that sentence is known as a simple sentence। অর্থাৎ বলছি যে যদি কোনো সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকে, কয়টা মাত্র ক্লজ? একটা মাত্র ক্লজ। একটা মাত্র ক্লজ মানে কি? একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র ফাইনাইট ভার্ব। কারণ আমরা জানি যে একটা ক্লজে কয়টা সাবজেক্ট থাকে? একটা। কয়টা ফাইনাইট ভার্ব থাকে? একটা। ঠিক আছে, সো এই জিনিসটা কিন্তু আমাদের কিন্তু মাথায় কিন্তু রাখতে হবে যে সিম্পল সেন্টেন্সে কয়টা ক্লজ থাকে? একটা কিন্তু ক্লজ থাকে, এবং সেই ক্লজের মধ্যে কি থাকে? একটাই সাবজেক্ট থাকে আর একটাই ফাইনাইট ভার্ব থাকে। এরপরে দেখেন কি বলছে, বলছে যে ইন দিস কেস that clause should be a principal clause because without a principal clause we cannot make a sentence। অর্থাৎ এরা যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা যেহেতু বলছি যে একটাই মাত্র ক্লজ থাকবে, এখন প্রশ্ন হচ্ছে ওই একটা ক্লজ কি প্রিন্সিপাল ক্লজ হবে নাকি ডিপেন্ডেন্ট ক্লজ হবে? একটাই যেহেতু ক্লজ থাকবে, প্রশ্ন হচ্ছে ওই ক্লজটা কি প্রিন্সিপাল ক্লজ হবে নাকি ডিপেন্ডেন্ট ক্লজ হবে? উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সেই ক্লজটা অবশ্যই অবশ্যই প্রিন্সিপাল ক্লজ হবে। কেননা আমরা ক্লাসের শুরুতেই জেনে নিয়েছি যে একটা প্রিন্সিপাল ক্লজ ছাড়া কখনোই সেন্টেন্স গঠন করা সম্ভব নয়। তার মানে আমরা যেটা বলতে যেটা পারছি সেটা হচ্ছে যে সিম্পল সেন্টেন্সে একটাই ক্লজ থাকবে এবং সে ক্লজটা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ হবে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে কোনো ধরনের ডিপেন্ডেন্ট ক্লজ হতে পারবে না। যেরকম খেয়াল করে দেখেন এখানে এক্সাম্পলে দেওয়া আছে, এক্সাম্পল দেখলে বুঝতে পারবো যে উই লিভ ইন বাংলাদেশ। সাবজেক্ট তাহলে কোনটা? সাবজেক্ট যেটা বলছে সেটা হচ্ছে উই, লিভটা হচ্ছে একটাই ফাইনাইট ভার্ব, অর্থাৎ সাবজেক্টও একটা ভার্বও একটা। আমরা বলছি কি দেখেন ঢাকা ইজ এ ডেন্সলি পপুলেটেড সিটি। তার মানে খেয়াল করে দেখেন কি বলছে এই জায়গাতে, ঢাকাটা হচ্ছে একটা সাবজেক্ট আর ভার্বটা হচ্ছে কোনটা? ভার্বটা হচ্ছে ইজ, সাবজেক্টও একটা ভার্বও একটা। সো সিম্পল সেন্টেন্স না আমাদের কোনো তেমন খুব বেশি প্রবলেম হয় না। আমাদেরকে ডিটেলসে যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্স থেকে মাঝে মধ্যেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন চলে আসে এবং অনেক কিছু কিন্তু জানারও কিন্তু থাকে। সো আমাদের আগে যেটা করতে হবে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সটা খুব ভালো করে জানতে হবে। আমরা কি বলছি দেখেন, বলছি যে ইফ এ সেন্টেন্স কন্টেন্স টু প্রিন্সিপাল ক্লজ। খুব ভালো করে শুনতে হবে আমাদেরকে। আমরা কি বলছি যে যদি একটা সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকে, তারপরে দেখেন কি বলছে যে হুইচ ইজ কানেক্টেড বাই এ কোঅর্ডিনেটিং কনজাংশন। এ কোঅর্ডিনেটিং কনজাংশন, that sentence is known as a compound sentence। ঠিক আছে, তার মানে ওরা যেটা বলছে সেটা হচ্ছে যে যদি কোনো সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকে, খুবই ইম্পর্টেন্ট বিষয়, কয়টা প্রিন্সিপাল ক্লজ থাকবে? দুইটা। এর আগে আমরা যেটা শিখলাম, আপনারা মনে করেন সিম্পল সেন্টেন্স, সেখানে প্রিন্সিপাল ক্লজ কয়টা ছিল? একটা। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স আমরা যখন করব তখন প্রিন্সিপাল ক্লজ কয়টা থাকবে? দুইটা থাকবে, একটা থাকবে না কিন্তু। কয়টা থাকবে? দুইটা থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে দুইটা যে প্রিন্সিপাল ক্লজ থাকবে, এই দুইটা প্রিন্সিপাল ক্লজ কিসের মাধ্যমে যুক্ত হবে? আমরা বলছি কি দেখেন যে এই যে দুইটা যে প্রিন্সিপাল ক্লজ যে থাকবে, এই দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত হবে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো সেগুলো আমরা একটু পরে জানতে পারবো। আপাতত একটু শুনে রাখি যে কিসের মাধ্যমে যুক্ত হয়? কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে যুক্ত হয়। তার মানে কি? তার মানে কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে কি যে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং অবশ্যই
অবশ্যই কিসের মাধ্যমে যুক্ত হবে দুইটা প্রিন্সিপাল ক্লজ? কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে। এবং স্ট্রাকচারটা এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। ওরা যেটা বলছে সেটা হচ্ছে প্রথমে দেখা যাবে যে একটা প্রিন্সিপাল ক্লজ বসবে, শেষেও বসবে একটা প্রিন্সিপাল ক্লজ, আর মাঝখানে বসবে কি কোঅর্ডিনেটিং কনজাংশন। এখানে গাইজ একটা জিনিস কিন্তু খুব ভালো করে কিন্তু আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেখেন যে কোঅর্ডিনেটিং কনজাংশনের অবস্থানটা কিন্তু দুইটা ক্লজের মাঝখানে। এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কিন্তু কখনোই শুরুতে এবং শেষে বসতে পারে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। যেরকম কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা যেগুলো জানি যে অ্যান্ড, বাট, অর, ঠিক আছে, এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কিন্তু কখনোই সেন্টেন্সের শুরুতে বা শেষে বসতে পারবে না। কোঅর্ডিনেটিং কনজাংশনের অবস্থান একটা জায়গাতে, সেটা হচ্ছে সেন্টেন্সের মাঝখানে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা একটু পর আবারও পাবো, জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এক্সাম্পল আমরা একটা দেখি, একটা এক্সাম্পল আছে, বলছে কি দেখেন, বলছে আই লাইক টু ইট ম্যাঙ্গো অ্যান্ড অ্যাপেল। আমরা বলছি কি দেখেন, আই লাইক টু ইট ম্যাঙ্গো অ্যান্ড অ্যাপেল। এই এক্সাম্পলটা আসলে এখানে দেওয়া হয়েছে আসলে আমাদেরকে সবাইকে বোকা বানানোর জন্য। ঠিক আছে, আমরা যারা স্টুডেন্ট যারা আছি তারা অনেকে কিন্তু কোনটা কম্পাউন্ড সেন্টেন্স সেটা কিন্তু ভালো করে কিন্তু ধারণা করতে পারি না। আমরা যেটা জানি সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো হচ্ছে অ্যান্ড, অর, বাট, স্টিল, ইয়েট, সো, এগুলো কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন। সো আমরা মনে করি যে যে কোনো সেন্টেন্সের মধ্যেই যদি থাকে অ্যান্ড, যদি থাকে বাট, যদি থাকে অর, তাহলে সাথে সাথে সেই সেন্টেন্সটাকে আমরা বলে ফেলি কি এটা হচ্ছে কম্পাউন্ড। বাট এই কথাটা কিন্তু আসলে কিন্তু ভুল। এই কথাটা কিন্তু আসলে কিন্তু ভুল। আমাদেরকে খেয়াল করতে হবে যে কম্পাউন্ড, এই যে কোঅর্ডিনেটিং যে কনজাংশনটা আছে, এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়েছে কিনা। যদি দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয় তাহলে শুধুমাত্র সেক্ষেত্রে আমরা সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারবো। অর্থাৎ কয়টা প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে? দুইটা। আমরা কিন্তু ফার্স্টে কিন্তু বলে নিয়েছি যে কম্পাউন্ড সেন্টেন্সে কয়টা প্রিন্সিপাল ক্লজ থাকবে? দুইটা। দুইটা প্রিন্সিপাল ক্লজ মানে কি? দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব। আমরা খেয়াল করে দেখি যে এই যে এক্সাম্পলটা আছে, এখানে দেখেন সাবজেক্টটা কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে আই। ভার্বটা কোনটা? ভার্বটা হচ্ছে লাইক। আর কিন্তু দেখেন কোনো কিন্তু সাবজেক্টও নাই, কোনো কিন্তু ফাইনাইট ভার্বও নাই। মানে আসলে এটা কোন সেন্টেন্স? এটা কিন্তু আসলে সিম্পল সেন্টেন্স। এবং এই জিনিসটা এখানে আমরা দিয়েছি যাতে করে আমরা যে ভুলটা করি সেটা আর না যেন করি। অর্থাৎ আমাদের মধ্যে একটা যে টেন্ডেন্সি আছে যে কোঅর্ডিনেটিং কনজাংশন সবসময় কম্পাউন্ড সেন্টেন্সে বসে, এমনটা কিন্তু না। আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো আছে, অর্থাৎ অ্যান্ড, অর, বাট, স্টিল, ইয়েট, সো, এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো দুইটা অ্যাডজেক্টিভকেও যুক্ত করতে পারে, দুটো অ্যাডভার্বকেও যুক্ত করতে পারে, দুটো নাউনকেও যুক্ত করতে পারে, অর্থাৎ দুটো ওয়ার্ডকে যুক্ত করতে পারে। যখন দুটো ওয়ার্ডকে যখন করবে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো, তখন কিন্তু এটাকে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স বলা যাবে না। কম্পাউন্ড সেন্টেন্স আমরা তখনই বলবো যখন আমরা দেখব যে এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়েছে। এই দুটো প্রিন্সিপাল ক্লজ যদি যুক্ত না যদি হয় তাহলে কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু কখনোই বলতে পারবো না। এখন আমাদেরকে যেটা হবে সেটা হচ্ছে এই যে কোঅর্ডিনেটিং কনজাংশনের কথা যে আমরা বারবার করে বলছি, এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি কি? কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো বলতে আমি যেমনটা বলছিলাম যে অনেক কিছু বোঝায়, যেরকমটা হচ্ছে ফর, অ্যান্ড, অর, বাট, অর, ইয়েট, সো, এগুলো সবই কিন্তু আসলে কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন আমাদের যে জিনিসটা মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে যে এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কিন্তু সবসময় কিন্তু আমাদের মনে থাকে না। যেহেতু মনে থাকে না, ওই জন্য আমরা কি করেছি, আমরা একটা শর্টকাট রুলস অ্যাপ্লাই করেছি। সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি যে ফ্যান ভয়েস। সেটাকে আমরা কি বলছি? ফ্যান ভয়েস। অর্থাৎ এফ এ হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এন এ হচ্ছে নর, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, ওয়াই হচ্ছে ইয়েট, এস এ হচ্ছে সো। অর্থাৎ এই যে ফ্যান ভয়েস, এগুলো সবই হচ্ছে আসলে কোঅর্ডিনেটিং কনজাংশন। এবং এগুলো কোথায় যুক্ত হয়? এগুলো বেসিক্যালি কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু যুক্ত হয়ে কিন্তু থাকে। খুব সুন্দর করে দেখেন কি বলেছে এখানে, সব সুন্দর করে লেখা আছে, আমি একটু পড়ে ফেলি। বলছে যে কোঅর্ডিনেটিং কনজাংশন ইজ ওয়ান কাইন্ড অফ জয়নিং ওয়ার্ড যা সংযোগ করে থিংস অফ ইকুয়াল ভ্যালু। অর্থাৎ বলছে যে কোঅর্ডিনেটিং কনজাংশন এখানে যেগুলো আছে, অর্থাৎ যে ফ্যান ভয়েস গুলো আছে, এরা কিন্তু আসলে দুটো জিনিস বা দুটো আইটেম সংযুক্ত করতে বা যুক্ত করতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এটা আমরা সবাই জানি। এরপরে দেখেন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলছে যে কোঅর্ডিনেটিং কনজাংশন দুই বা ততোধিক নাউন অথবা ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকেও এবং ফ্রেজকেও কি করতে পারে? যোগ করতে পারে, আবার ক্লজকেও যোগ করতে পারে।
তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কখন বলবো কম্পাউন্ড সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স তখনই বলবো যখন এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো বা এই ফ্যান ভয়েস গুলো ক্লজকে যুক্ত করবে। যদি ক্লজকে যুক্ত না করে, যদি দুটো অ্যাডজেক্টিভকে যুক্ত করে, দুটো নাউনকে যুক্ত করে, যেরকম এই উদাহরণটা আমরা দেখলাম লাস্টের দিকে আর কি, তাহলে কিন্তু এটাকে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু বলা যাবে না। ঠিক আছে? তো এই যে 7টা যে কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, এগুলোকে আমরা ফ্যান ভয়েসের মাধ্যমে খুব সুন্দর করে কিন্তু মনে রাখতে পারবো কিন্তু আর কি। এরপরে যে জিনিসটা আছে খুবই ইম্পর্টেন্ট, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে প্রায় চলে আসে আর কি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আকারে। সেটা হচ্ছে একটা রুলস আছে, রুলসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, এটা আমরা প্রায় ভুলে যাই। সেটা হচ্ছে যে কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহৃত হয় আইটেমস জয়েন করতে, অর্থাৎ বাক্যের শুরুতে কখনোই কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করা যায় না। এটা কিন্তু আমি আগে কিন্তু আপনাকে এই জায়গাতে বলে দিলাম, কোঅর্ডিনেটিং কনজাংশনের স্থানটা কিন্তু হচ্ছে মাঝখানে, এটা কিন্তু কখনো শুরুতে এবং শেষে কিন্তু ব্যবহার করা যাবে না। তো এই কথাটা আমরা বলছে যে কোঅর্ডিনেটিং কনজাংশন কখনোই বা ফ্যান ভয়েস কখনোই সেন্টেন্সের শুরুতে ব্যবহার করা যাবে না। যেরকম এটার উদাহরণ অনেক সময় দেওয়া থাকে পরীক্ষাতে, যে বাট আই ডোন্ট লাইক টি, আই লাইক কফি। আমরা মনে করি কি সেন্টেন্সটা কারেক্ট, বাট আসলে কিন্তু এটা কিন্তু কারেক্ট না। কেন কারেক্ট না? কারণ খেয়াল করে দেখেন, সেন্টেন্সের শুরুতে আমরা কি বলছি? বাট বলে দিচ্ছি। এই বাটটা বলার কারণে কিন্তু হবে না, কারণ বাট হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন এবং এটা কখনোই সেন্টেন্সের শুরুতে বসতে পারবে না। তাহলে বলতে হবে কি আমাদেরকে? আই লাইক কফি বাট আই ডোন্ট লাইক টি। অর্থাৎ বাটটাকে কি করতে হবে? আমাদেরকে মাঝে ব্যবহার করতে হবে। এই বাটটাকে আমরা কিন্তু কখনোই কিন্তু সেন্টেন্সের শুরুতে কিন্তু দিতে পারবো না। এটাকে আমরা সবসময় কি করব? এটাকে আমরা সবসময় মাঝখানে রাখবো কিন্তু। ওকে, এরপরে আরেকটা জিনিস না আমাদের একটু কনফিউশন হয়, সেটা হচ্ছে যে আমরা এই ফ্যান ভয়েস এর মধ্যে একটা জিনিস পেয়েছিলাম, ইয়েট। ফ্যান ভয়েস এর মধ্যে একটা জিনিস পড়লাম আমরা, টপিক একটা পেলাম, সে টপিকটা হচ্ছিল কি? ইয়েট। তো এই ইয়েট সম্পর্কে একটু জানতে হবে। ঠিক আছে, ইয়েটটা যেহেতু ইম্পর্টেন্ট, ইয়েটটা একটু জানতে হবে। ইয়েটের অর্থটা বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে যে ইয়েট দ্বারা প্রধানত বোঝায় যে হচ্ছে তবুও অথবা তারপরেও অথবা এখনো। ইয়েটের অর্থটা এক একটা সময় এক এক রকম বোঝায়। ইয়েটের একটা অর্থ হতে পারে তবুও, ইয়েটের একটা অর্থ হতে পারে এখনো, ইয়েটের একটা অর্থ হতে পারে তারপরও। ঠিক আছে, সো এটা সেন্টেন্স ওয়াইজ ভ্যারি করে ইয়েটের অর্থটা। সো আমরা ইয়েট আর অলরেডি পার্থক্যটা একটু দেখে নিই। আমরা বলছি কি দেখেন, আমরা বলছি যে অলরেডিটা সবসময় পজিটিভ সেন্স প্রকাশ করে, অর্থাৎ পজিটিভ অর্থ প্রকাশ করে, কিন্তু ইয়েটটা সবসময় নেগেটিভ অর্থ প্রকাশ করে। তাহলে ইয়েট অলরেডিটা কি হচ্ছে? পজিটিভ অর্থ প্রকাশ করে বা পজিটিভ সেন্স প্রকাশ করে, কিন্তু ইয়েটটা কি হচ্ছে? একটা নেগেটিভ বা নেগেটিভ অর্থ প্রকাশ করে। আবার আমরা কি বলছি দেখেন, আমরা বলছি যে অলরেডি ইজ জেনারেলি ইউজড অ্যামাং দ্য সেন্টেন্স, অর্থাৎ অলরেডিটা সেন্টেন্সের কোথায় ইউজ হয়? মাঝে ব্যবহৃত হয়। কোথায় ব্যবহৃত হয়? মাঝে ব্যবহৃত হয়। কিন্তু আমরা কি বলছি দেখেন, যে yet can be used both in the middle or in the last phase of the sentence, অর্থাৎ yet আমরা কিন্তু সেন্টেন্সের শুরুতেও দিতে পারি, শেষেও দিতে পারি। কিন্তু অর্থাৎ yet যে সবসময় যে সেন্টেন্সের মাঝে বসবে এমনটা কিন্তু না, ঠিক আছে, শেষেও কিন্তু বসতে পারে। ঠিক আছে, খেয়াল করে দেখি যে আমরা এখানে 3টা উদাহরণ আছে, 3টা উদাহরণটা দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। একটা উদাহরণ আমরা বলছি দেখেন যে হি হ্যাজ অলরেডি ডান দ্য ওয়ার্ক। এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে সে ইতিমধ্যে কাজটা করে ফেলেছে। তার মানে খেয়াল করে দেখেন অর্থটা কি? করে ফেলেছে। তার মানে কি? এটা পজিটিভ সেন্স প্রকাশ করছে। এই কথাটা ওরা বললো যে অলরেডি সবসময় কি বোঝায়? পজিটিভ অর্থ বা পজিটিভ সেন্স প্রকাশ করে। কিন্তু পরবর্তী যেটা এক্সাম্পল ছিল দেখেন কি বলছে? বলছে হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক yet. He has not done the work yet. এর অর্থটা কি? যে সে এখনো কাজটা করেনি। এখানে yet এর অর্থ কি? এখনো। ওকে, করেনি, সে এখনো কাজটা কি করেনি? করেনি, অর্থাৎ নেগেটিভ অর্থ। কিন্তু এটা আমরা বললাম যে yetটা কি অর্থে ব্যবহৃত হয়? নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। এবং আমরা যে স্টুডেন্ট যারা আছি, আমরা কিন্তু পড়েছিলাম রাইট ফ্রম ভার্বস এর মধ্যে, বা তোমরা হয়তো পরবর্তী লেকচারগুলোতে পড়বা যে yet যদি কোনো সেন্টেন্সে যদি ব্যবহৃত হয় তাহলে কিন্তু প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ has প্লাস V3, has প্লাস বা V3, মানে প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচারটা তো আমরা সবাই জানি যে has অথবা have প্লাস V3। সো এটাই ন্যাচারালি কিন্তু হওয়ার কথা। কিন্তু যদি এটা যদি সেন্টেন্সের মাঝখানে যদি চলে আসে, তখনই কিন্তু বিষয়টা কিন্তু একটু জটিল হয়ে যায়। ঠিক আছে, যখনই আমরা দেখতে পাচ্ছি যে ইয়েটটা সেন্টেন্সের মাঝে চলে এসেছে, তখন কিন্তু বিষয়টা কিন্তু জটিল হয়ে যায়। ইয়েটটা যখনই সেন্টেন্সের মাঝে চলে আসে, তখন এই যে সেন্টেন্স প্যাটার্নটা আছে, সেন্টেন্স প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। তখন সেটা যেটা হয় সেটা হচ্ছে ইয়েটের পরে ইনফিনিটিভ হয়। ইয়েটের পরে কি হয়? ইনফিনিটিভ। অর্থাৎ আপনি কিন্তু বলতে পারবেন না
যে হি হ্যাজ ইয়েট ডান দ্য ওয়ার্ক, এটা কিন্তু বলতে পারবে না, আপনাকে তো বলতে হবে কি হি হ্যাজ ইয়েট টু ডু দ্য ওয়ার্ক, হি হ্যাজ ইয়েট টু ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ মাথায় রাখতে যেটা হবে সেটা হচ্ছে যে ইয়েট বসলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কিন্তু ইয়েটটা যদি সেন্টেন্সের মাঝখানে চলে আসে তাহলে কিন্তু ইনফিনিটিভ হয়। তাহলে কি হয়? ইনফিনিটিভ হয়। এই একটা জিনিস খালি মাথায় রাখতে হবে যে ইয়েট যদি সেন্টেন্সের মাঝে আসে তাহলে কি হয়? ইনফিনিটিভ হয়। এই জিনিসটা বলার জন্য এই পুরো বিষয়টা ব্যাখ্যা করা আর কি। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আজকে আমাদের যেটা আলোচনার একটা অংশ সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে আমরা খুব বিস্তারিতভাবে এখন জানবো। আমরা একটু পড়ে ফেলি কি বলেছে। বলেছে যে কমপ্লেক্স সেন্টেন্স ইজ এ সেন্টেন্স where where two dependent clauses get connected by a single principal clause by the clause marker। এর অর্থটা কি? এর অর্থটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে মোট তিনটা জিনিস আলোকপাত করেছে। প্রথমত হচ্ছে কি? প্রথমত হচ্ছে যে দুই বা ততোধিক ক্লজ থাকবে। দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা মাত্র শুধু প্রিন্সিপাল ক্লজ থাকবে। আর 3 নাম্বার বিষয় যেটা বলছে সেটা হচ্ছে যে ক্লজ মার্কার থাকবে। তার মানে কি? তার মানে ওরা বলছে যে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এমন একটা সেন্টেন্স যেই সেন্টেন্সে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজের সাথে এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হয়। একটা মাত্র প্রিন্সিপাল ক্লজের সাথে এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হয় ক্লজ মার্কারের মাধ্যমে। কার মাধ্যমে? ক্লজ মার্কারের মাধ্যমে। তার মানে বৈশিষ্ট্য কয়টা পেলাম? 3টা পেলাম। প্রথম যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এক বা একাধিক ক্লজ ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। আরেকটা যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে। আরেকটা যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি যে এই যে প্রিন্সিপাল ক্লজ আর এই যে ডিপেন্ডেন্ট ক্লজ এই দুটো কিসের মাধ্যমে যুক্ত হবে? ক্লজ মার্কারের মাধ্যমে যুক্ত হবে। এখানে একটা জিনিস খুব ভালো করে একটু বলে রাখা দরকার, আমি বলি, সেটা হচ্ছে যে সো বন্ধুরা, এখন আমরা যেটা করব, আমরা অন্যতম গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জেনে নেব, যেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ন্যাচুরালি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে কিন্তু আমরা কিন্তু বেশ অনেক টাইপের কিন্তু প্রবলেম কিন্তু আপনারা কিন্তু পড়ে কিন্তু থাকে, এবং দেখা যাচ্ছে যে যে আমাদের যে প্রশ্ন প্যাটার্নগুলো থাকে সে প্রশ্ন প্যাটার্নের কিন্তু বেশিরভাগ প্রশ্নই কিন্তু আপনারা কিন্তু করা হয় কমপ্লেক্স সেন্টেন্সকে কেন্দ্র করে। সো এই যাবতীয় ক্ষেত্রে আমরা যদি বেসিক এন্ড স্ট্রাকচারগুলো যদি ভালো করে যদি জানতে যদি চাই, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে আমাদের কিন্তু খুব একটা ডিপ একটা কিন্তু নলেজ থাকা লাগবে। সো কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে আমরা জানার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশনটি একটু দেখে নিব। কি বলা হচ্ছে দেখেন, বলা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্স ইজ সাচ এ সেন্টেন্স where one or more dependent clause, বলছে কি দেখেন, বলছে কমপ্লেক্স সেন্টেন্স ইজ এ সেন্টেন্স where one or more dependent clause is connected by a single principal clause by the clause marker। তার মানে ওরা যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এমন একটা সেন্টেন্স যেটাতে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে। ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু গাইস, ঠিক আছে? এটা কিন্তু খুব ভালো করে কিন্তু পয়েন্ট আউট করে রাখবেন যে একটা কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু একটি মাত্র কিন্তু আপনার কিন্তু প্রিন্সিপাল ক্লজ থাকে, প্রিন্সিপাল ক্লজ থাকে একটি মাত্র, এবং এই একটা প্রিন্সিপাল ক্লজের সাথে এক বা একাধিক কোন ক্লজ যুক্ত হবে? ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হবে। অর্থাৎ একটি মাত্র প্রিন্সিপাল ক্লজের সাথে এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হবে। কিসের মাধ্যমে যুক্ত হবে? যুক্ত হবে হচ্ছে ক্লজ মার্কের মাধ্যমে। তার মানে আমরা বলতে পারছি যে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এমন একটা সেন্টেন্স যেই সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজের সাথে এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ মার্কের মাধ্যমে যুক্ত হয়। এক্ষেত্রে যে কথাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা যে প্রিন্সিপাল ক্লজটা আছে সেটার সাথে কিন্তু একটা ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত করতে পারি, দুটো করতে পারি, 3টা 4টা 5টা 6টা, অনেকগুলো, যতগুলো আপনার ইচ্ছা ততগুলো আপনি ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত করতে পারবেন, বাট কিসের মাধ্যমে? ক্লজ মার্কের মাধ্যমে। তো এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা যেটা মনে রাখতে হবে, যেটা আমাদের প্রশ্ন সলভ করার ক্ষেত্রে লাগবে, সেটা হচ্ছে যে আপনি দেখবেন অনেক সেন্টেন্সে মনে করেন যে 3টা 4টা, অনেক সময় দেখবেন 2টো 3টা, অনেকগুলো ডিপেন্ডেন্ট ক্লজ দেওয়া আছে, বাট আপনি দেখবেন যে কোনো প্রিন্সিপাল ক্লজ নাই। সো আপনি যখনই আপনি এই টাইপের প্রশ্ন সলভ করবেন তখন আপনাকে মাথার মধ্যে ইনপুট দিতে হবে যে এখানে অনেকগুলো ডিপেন্ডেন্ট ক্লজ আছে, বাট কোন জিনিসটা মিসিং? প্রিন্সিপাল ক্লজ। তার মানে অ্যান্সারটা কি হয়ে যাবে? প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে। সো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যখন কমপ্লেক্স সেন্টেন্সের কোনো যখন প্রবলেম সলভ করবেন তখন আপনাকে মাথায় যেটা রাখা লাগবে সেটা হচ্ছে যে ডাজন্ট ম্যাটার কতগুলো ডিপেন্ডেন্ট ক্লজ আছে, আমাকে অবশ্যই চেক করতে হবে যে প্রিন্সিপাল ক্লজ আছে কি নাই। কেন? প্রিন্সিপাল ক্লজ একটাই থাকে, এবং এই একটা মাত্র প্রিন্সিপাল ক্লজের সাথে এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হয় কিসের মাধ্যমে? ক্লজ মার্কের মাধ্যমে। এখন আমরা যে পড়াটাকে যদি সামারি যদি করি বা এই ডেফিনেশনটাকে যদি সামারি যদি করি,
তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য একটা কমপ্লেক্স সেন্টেন্সের, সেটা হচ্ছে কি একটা কমপ্লেক্স সেন্টেন্সের ওয়ান অথবা মোর ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে, অর্থাৎ কি অন অর মোর ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু থাকতে পারে একটা কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ আমরা যেটা বললাম যে এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে, কিন্তু প্রিন্সিপাল ক্লজ কয়টা থাকবে? প্রিন্সিপাল ক্লজ থাকবে সর্বোচ্চ একটা। প্রিন্সিপাল ক্লজ থাকবে কি সর্বোচ্চ একটা, অর্থাৎ একটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটার বেশি কিন্তু প্রিন্সিপাল ক্লজ থাকবে না কিন্তু। আর প্রিন্সিপাল ক্লজ তো অবশ্যই দিতে হবে, কারণ প্রিন্সিপাল ক্লজ ছাড়া তো আপনি সেন্টেন্সও গঠন করতে পারবেন না। সো প্রিন্সিপাল ক্লজ অবশ্যই লাগবে, ডাজন্ট ম্যাটার কতগুলো ডিপেন্ডেন্ট ক্লজ আছে। এট দ্য সেম টাইম আপনাকে এটাও মনে রাখতে হবে যে প্রিন্সিপাল ক্লজের সংখ্যা কিন্তু একটাই হবে, বাকি সবই হয়ে যাবে কি ডিপেন্ডেন্ট ক্লজ। এবং আমরা এটাও কিন্তু জানতে পারলাম যে ওই একটা মাত্র প্রিন্সিপাল ক্লজের সাথে বাকি এতগুলো ডিপেন্ডেন্ট ক্লজ কিসের মাধ্যমে যুক্ত হবে? যুক্ত হবে ক্লজ মার্কারের মাধ্যমে। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখেন আমরা কি দেখতে পাচ্ছি। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে স্ট্রাকচারটা যেটা হবে কমপ্লেক্স সেন্টেন্সে, সেটা হচ্ছে কি অনেক সময় দেখা যাবে যে আমাদের যে ডিপেন্ডেন্ট ক্লজটা আছে সেটা কিন্তু সেন্টেন্সের কিন্তু শুরুতে বসতে পারে, এবং আমাদের যে প্রিন্সিপাল ক্লজ যেটা আছে সেটা কিন্তু কোথায় বসতে পারে? শেষে বসতে পারে। ঠিক একইভাবে আবার এরকম হতে পারে যে প্রিন্সিপাল ক্লজটা আছে স্টার্টিং এ এবং আমাদের ডিপেন্ডেন্ট ক্লজটা আছে কোথায়? শেষে। ঠিক আছে, তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ দোনোটাই কিন্তু আপনার শুরুতেও বসতে পারে, শেষেও বসতে পারে, ডাজন্ট ম্যাটার শুরুতে বসেছে নাকি শেষে বসেছে। আপনি খালি খেয়াল করবেন যে প্রিন্সিপাল ক্লজ দেওয়া আছে কিনা। আর আপনি যদি দেখেন যে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজের সাথে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ ক্লজ মার্কারের মাধ্যমে আপনার আরেকটা ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হয়েছে, তখনই বুঝে নিতে হবে কি সেটা কমপ্লেক্স সেন্টেন্স। আবার আপনি এই কথাটা এভাবেও বলতে পারেন যে ক্লজ মার্কার এই জিনিসটা কিন্তু শুধুমাত্র থাকে কিন্তু আপনার কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে, এটা কিন্তু কখনোই কিন্তু কম্পাউন্ডে কিন্তু থাকে না, আবার সিম্পল সেন্টেন্সও থাকে না। এটা থাকে শুধুমাত্র কোথায়? এটা থাকে শুধুমাত্র হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে। ঠিক আছে, সো আমরা যে ক্লজ মার্কার গুলো জেনেছি, অর্থাৎ WH ওয়ার্ড এবং আপনার মনে করেন সাবঅর্ডিনেট কনজাংশন যেরকম দো, অলদো, অ্যাজ, ইফ, বিকজ। ঠিক আছে, যাবতীয় যখনই ক্লজ মার্কার আপনি একটা সেন্টেন্সের মধ্যে দেখবেন, তখনই কিন্তু আপনাকে বুঝে নিতে হবে কি যেটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। কারণ এই ক্লজ মার্কার এটা শুধুমাত্র একটা সেন্টেন্সেই থাকতে পারে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। যেহেতু আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো কি বলছে। বলছে যে when the sun rose we started our journey। তাহলে হোয়েনটা কি খেয়াল করে দেখেন, হোয়েনটা হচ্ছে একটা কিন্তু ক্লজ মার্কার, এটা কি হচ্ছে একটা কিন্তু সাবজেক্ট, আর রোজটা কি একটা ফাইনাইট ভার্ব। তাহলে আমরা কিন্তু পড়েছিলাম স্ট্রাকচার ওয়াইজ যে ডিফারেন্ট ক্লজ স্ট্রাকচার কি হয়ে যায়? ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। তার মানে কি? তার মানে পুরো অংশটুকু কিন্তু একটা কিন্তু আপনার কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমার প্রিন্সিপাল ক্লজ কোনটুকু? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে বাকি অংশটুকু স্টার্টেড ফর আওয়ার জার্নি। ওকে, তো তার মানে আমরা এটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ আছে, সেই ডিপেন্ডেন্ট ক্লজটা কিন্তু শুরুতে বসে গেছে, এবং এরপরে হয়েছে কি? এরপরে হচ্ছে কিন্তু আমাদের কিন্তু প্রিন্সিপাল ক্লজ। সো এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে যে আমি যখন প্রবলেম সলভ করব, আমি যখনই দেখব যে শুরুতে একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তখনই আমাকে বুঝে নিতে হবে যে এরপরে কি হবে? প্রিন্সিপাল ক্লজ। কেননা প্রিন্সিপাল ক্লজ ছাড়া কিন্তু সেন্টেন্স গঠন করা সম্ভব নয়। আবার আপনি যদি দেখেন যে কোনো প্রবলেম বা কোনো কোশ্চেন সলভ করার ক্ষেত্রে যে শুরুতেই আপনার মনে করেন প্রিন্সিপাল ক্লজ দেওয়া আছে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে কি যে এর পরেও ডিপেন্ডেন্ট ক্লজ আসতে পারে, অর্থাৎ কি দ্বারা স্টার্ট হবে? ক্লজ মার্কার দিয়ে স্টার্ট হবে। কারণ প্রিন্সিপালটা যেহেতু দেওয়া আছে, তার মানে পরে কোন ক্লজ হবে? এরপরে হবে ডিপেন্ডেন্ট ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ কি দ্বারা স্টার্ট হয়? ক্লজ মার্কার দিয়ে স্টার্ট হয়। সো আপনি খুঁজবেন যে কোন অপশনের শুরুতে আছে ক্লজ মার্কার, আপনি ওইভাবে কিন্তু অ্যান্সারগুলো কিন্তু করতে পারবেন। যেরকম এখানে দেখেন কি বলছে, হি ইজ অনেস্ট, এটা কিন্তু একটা কিন্তু আপনার কিন্তু প্রিন্সিপাল ক্লজ। হি ইজ অনেস্ট এটা কিন্তু পুরোটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ। এবং এরপরে দেখেন কি বলছে, এরপরে বলছে যে দো হি ইজ ভেরি পোর। তো দো হি ইজ ভেরি পোর এই পুরোটাকেই কিন্তু একটা ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এখানে একটা ক্লজ মার্কার আছে, সেটা কি? সেটা হচ্ছে দো। এই যে ডিপেন্ডেন্ট ক্লজ এটা কিন্তু দেখেন শেষে বসে গেছে। সো আপনাদেরকে বেসিক্যালি কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সে যতই আপনার হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ থাকুক না কেন, অবশ্যই একটা প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে, নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু হচ্ছে কি ক্লজ মার্কার দেখা মাত্র আপনাকে বুঝে ফেলতে হবে যে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। তৃতীয়ত হলো আপনি যখন প্রবলেম সলভ করবেন, আপনি যদি দেখেন যে শুরুতে প্রিন্সিপাল ক্লজ আছে, তাহলে আপনি বুঝতে হবে এরপরে হয়ে যাবে ডিপেন্ডেন্ট ক্লজ। আর আপনি যদি দেখেন যে শুরুতে ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে বুঝে নিতে হবে এরপরে হয়ে যাবে কি? প্রিন্সিপাল ক্লজ। সো এই কম্বিনেশনগুলো, এই কনসেপ্টগুলো আমরা যদি মাথার মধ্যে যদি রাখি, তাহলে কিন্তু এই রিলেটেড প্রবলেমগুলো একটু পরে আমরা যখন সলভ করবো তখন কিন্তু খুব ভালোভাবে কিন্তু সলভ করতে পারবো। সো আমরা পরের স্লাইডে যাই। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে রান অন সেন্টেন্স এরর। আমরা একটু পড়ে ফেলি, তাহলে বুঝতে পারবো যে জিনিসটা কি। খুবই সহজ একটা বিষয়।
বলছে ওরা যেটা সেটা হচ্ছে যে এ রান অন সেন্টেন্স হলো একটি গ্রামাটিক্যাল মিস্টেক যেখানে দুই বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একটি সেন্টেন্সে লেখা হয়, অর্থাৎ অথচ কোনো ধরনের কোনো অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চুয়েশন অথবা কানেক্টিং ওয়ার্ড ব্যবহার করা হয় না। অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চুয়েশন অথবা কানেক্টিং ওয়ার্ড ছাড়াই তুমি কি করছো, দেখা যাচ্ছে যে এক বা একাধিক তুমি ক্লজকে যুক্ত করছো, তাহলে তো এটা সম্ভব না। আমরা বেসিক্যালি যেটা জানলাম সেটা হচ্ছে যে দুটো ক্লজকে যুক্ত করার উপায় হচ্ছে ক্লজ মার্কার। কমপ্লেক্স সেন্টেন্স যদি হয় তাহলে দুটো ক্লজকে যুক্ত করার উপায় কি, ক্লজ মার্কার। আমরা এটাও পড়লাম যদি সেন্টেন্সটা যদি কম্পাউন্ড যদি হয় তাহলে দুটো ক্লজকে যুক্ত করার উপায় কি, কোঅর্ডিনেটিং কনজাংশন। উপায় কি, কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করব। অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সেন্টেন্সটা যদি হয় কম্পাউন্ড তাহলে আমরা ইউজ করব কোঅর্ডিনেটিং কনজাংশন, সেন্টেন্সটা যদি হয় কমপ্লেক্স তাহলে আমরা ইউজ করব ক্লজ মার্কার। উপায় আছে দুইটা ক্লজকে যুক্ত করার, সেটা হচ্ছে দেখা যাচ্ছে কি সেমিকোলন। আর একটা যেটা উপায় আছে সেটাকে বলা যাচ্ছে সেটা হচ্ছে সেমিকোলন। সেটা হচ্ছে যে রান অন সেন্টেন্স ইররটা কিভাবে হয় খেয়াল করে দেখি আমরা তাহলে বুঝতে পারবো। ওরা দেখেন কি করছে, বলছে যে দ্য সার্ভিস এট দ্য রেস্টুরেন্ট। উদাহরণটা দেখলে আমরা খুব সুন্দর করে এখানে বুঝতে পারবো পুরো বিষয়টা আর কি। উদাহরণে বলছে যে দ্য সার্ভিস এট দ্য রেস্টুরেন্ট ওয়াজ হরিবল। তার মানে কি সাবজেক্টটা তাহলে কোনটা হচ্ছে, দ্য সার্ভিস এট দ্য রেস্টুরেন্ট, ওটা হচ্ছে কি সাবজেক্ট। যদি সাবজেক্ট কখনো খুঁজে না পান তাহলে যেটা করবেন সেটা হচ্ছে ভার্ব খুঁজে বের করবেন। ঠিক আছে, এখানে ভার্ব কোনটা, ওয়াজ, এটা তোমরা সবাই জানি তাই না। মনে রাখবেন ভার্বের আগে ন্যাচারালি যা বসে সবই হয়ে যাচ্ছে সাবজেক্ট। অর্থাৎ যদি কখনো সাবজেক্ট খুঁজে না পান তাহলে ভার্ব খুঁজে বের করবেন, কেননা ভার্বের আগে যা বসে সবই হয়ে যায় সাবজেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সাবজেক্ট হচ্ছে দ্য সার্ভিস এট দ্য রেস্টুরেন্ট এবং ফাইনাল ভার্ব হচ্ছে কি ওয়াজ। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে উই এবং আরেকটা ফাইনাল ভার্ব আছে সেটা হচ্ছে কি ওয়েটেড। দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাল ভার্ব, তার মানে কি এখানে তাহলে ক্লজ আছে কয়টা, ক্লজ আছে দুইটা। তো দুইটা ক্লজকে যুক্ত করার উপায় কি, দুটো ক্লজকে যুক্ত করার উপায় যেটা হচ্ছে সেটা হচ্ছে হয় আমরা ক্লজ মার্কার ইউজ করব, না তো আমরা ইউজ করব ফ্যান ভয়েস বা কোঅর্ডিনেটিং কনজাংশন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে এই সেন্টেন্সের মধ্যে এক্ষেত্রে কোথাও কিন্তু কোনো ক্লজ মার্কারও দেওয়া নাই, আবার কিন্তু কোনো কোঅর্ডিনেটিং কনজাংশনও দেওয়া নাই। তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে দুটো ক্লজকে যুক্ত করতে পারে একটা সেমিকোলন, দুটো ক্লজকে যুক্ত করতে পারে কি একটা সেমিকোলন, কিন্তু কমা কিন্তু কখনোই দুটো ক্লজকে কিন্তু যুক্ত করতে পারে না। এই কমা কিন্তু কখনোই দুটো ক্লজকে কিন্তু যুক্ত করতে পারে না, এটা ইম্পসিবল। তো রান অন সেন্টেন্সটা বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যখন আপনি দুটো ক্লজকে, ঠিক আছে, আপনি যখন দেখা যাবে কি যে দুটো ক্লজকে আপনি যখন যুক্ত করে যখন ফেলছেন আর কি, ঠিক আছে, কিন্তু কোনো যখন কমা ইউজ করছেন, কোনো ধরনের সেমিকোলন ইউজ করছেন না, তখন কিন্তু এই জিনিসটা কিন্তু হয়ে কিন্তু থাকে আর কি। ঠিক আছে, সো এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে কিন্তু আর কি, যে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে যুক্ত করার উপায় হচ্ছে বেসিক্যালি তিনটা। ঠিক আছে, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে যুক্ত করার উপায় হচ্ছে বেসিক্যালি তিনটা। এক নাম্বার যেটা উপায় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে কোঅর্ডিনেটিং কনজাংশন বা ফ্যান ভয়েস যুক্ত করতে পারি। আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে আমরা সেমিকোলন ইউজ করতে পারি। আর যেটা জিনিস করতে পারি সেটা হচ্ছে কি ক্লজ মার্কার যুক্ত করতে পারি। অর্থাৎ একটা ক্লজের সাথে আরেকটা ক্লজকে যুক্ত করার উপায় হচ্ছে তিনটা। হয় আমরা ক্লজ মার্কার ইউজ করব, না তো আমরা ফ্যান ভয়েস ইউজ করব, না তো আমরা সেমিকোলন ইউজ করব। এই তিনটার কোনো একটা যদি আমরা না ব্যবহার করে যদি দুইটা ক্লজকে যদি যুক্ত যদি করি তাহলে সেটা হয়ে যাবে রান অন সেন্টেন্স ইরর হয়ে যাবে আর কি। ঠিক আছে, সো বন্ধুরা, এখন আমরা যে টপিকটা নিয়ে জানবো সেটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। আমরা যখনই কোন একটা সাবজেক্টের ভার্ব নির্ধারণ করতে যাই অথবা কোনো সেন্টেন্সের ভার্ব নির্ধারণ করতে যাই, তখনই কিন্তু অনেক সময় যেটা হয় যে আমরা কিন্তু বুঝে উঠতে পারি না আসলে কোন সাবজেক্টটা অনুযায়ী অথবা সাবজেক্টের কোন অংশটা অনুযায়ী আমরা ভার্বটা নির্ধারণ করব। কারণ অনেক সময় যেটা দেখা যায় সেটা হচ্ছে সাবজেক্ট অনেক বড় থাকে। তো আসলে সেসব ক্ষেত্রে আমরা যদি অ্যান্সারগুলো যদি কারেক্টলি করতে যদি চাই তাহলে আমাদেরকে কিন্তু প্রিপজিশনাল ফ্রেজ সম্পর্কে কিন্তু খুব একটা ক্লিয়ার কনসেপ্ট বিল্ড আপ করতে হবে। সো আমরা একটু জেনে নেব যে প্রিপজিশনাল ফ্রেজ জিনিসটা কি। আমরা যদি ডেফিনেশনের দিকে একটু যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো কি বলা হচ্ছে যে এ প্রিপজিশনাল ফ্রেজ
ক্যান নেভার ডিটারমাইন এ ভার্ব। অর্থাৎ বলছে যে একটা প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু কখনোই কি নির্ধারণ করতে পারে না, একটা ভার্ব কিন্তু নির্ধারণ করতে পারে না। এরপরে কি বলছে দেখেন, বলছে যে সো দ্য সাবজেক্ট জাস্ট বিফোর দ্য প্রিপোজিশনাল ফ্রেজ উইল ডিটারমাইন দ্য ভার্ব। তার মানে ওরা যেটা বলছে সেটা হচ্ছে যে যেহেতু একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেহেতু ভার্ব নির্ধারণ করতে পারে না, তার মানে ওই প্রিপোজিশনাল ফ্রেজের পূর্বে যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী কি করতে হবে, সেটা অনুযায়ী ভার্ব নির্ধারণ করতে হবে। কিন্তু আমাদেরকে আগে যেটা সবার আগে বোঝা লাগবে সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ জিনিসটা কি। সো আপনি যখনই প্রোনাউন্স করছেন প্রিপোজিশনাল ফ্রেজ, তখনই বোঝা হয়ে যাচ্ছে যে আসলে এই ফ্রেজটা কি দ্বারা স্টার্ট হবে। এই ফ্রেজটা স্টার্ট হবে আপনার প্রিপোজিশন দ্বারা। যেহেতু এটা প্রিপোজিশন দ্বারা স্টার্ট হয়, এই জন্য এটার নাম হয়েছে কি প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে কি, তার মানে আপনাকে আমি যখনই বলবো যে আচ্ছা এই সেন্টেন্সটা থেকে আপনি খুঁজে বের করেন তো কোনটা প্রিপোজিশনাল ফ্রেজ, তখন সবার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে প্রিপোজিশন যেটা থাকবে সেই প্রিপোজিশনটা কিন্তু আপনাকে কিন্তু খুঁজে বের করতে কিন্তু হবে। কারণ এই যে প্রিপোজিশন যেটা থাকে সেই প্রিপোজিশন দ্বারাই কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু স্টার্ট হয়ে থাকে আর কি। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু যদি দেখতে যদি চাই এই প্রিপোজিশনাল ফ্রেজ স্ট্রাকচারটা, তাহলে কি দেখতে পাচ্ছি, ওরা বলছে যে একটা প্রিপোজিশনাল ফ্রেজ মানে প্রিপোজিশন প্লাস অবজেক্ট, প্রিপোজিশন প্লাস অবজেক্ট। অর্থাৎ আমি যেমনটা বললাম যে একটা প্রিপোজিশনাল ফ্রেজ কি দিয়ে স্টার্ট হবে, একটা প্রিপোজিশনাল ফ্রেজ অবশ্যই স্টার্ট হবে আপনার প্রিপোজিশন দ্বারা। এখন আপনি ভাবতে পারেন এই অবজেক্ট বলতে কিসের অবজেক্ট বোঝাচ্ছে। আসলে এই অবজেক্ট বলতে বোঝাচ্ছে আমাদের যে প্রিপোজিশনটা বসবে সেই প্রিপোজিশনের অবজেক্ট। অর্থাৎ প্রিপোজিশনের পরে যে শব্দগুলো বসে, একটা প্রিপোজিশনের পরে যে শব্দগুলো বসে, এই প্রিপোজিশনের পরে যে শব্দগুলো বসে সেটাকে বলা হচ্ছে কি প্রিপোজিশনের অবজেক্ট। কি বলা হচ্ছে, প্রিপোজিশনের অবজেক্ট বলা হচ্ছে কিন্তু আর কি। ঠিক আছে, এবং এই যে প্রিপোজিশন প্লাস প্রিপোজিশনের পরে বসা যে শব্দগুলো অর্থাৎ প্রিপোজিশন অবজেক্ট দুটো মিলেই কিন্তু হয় কিন্তু আপনার কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আমরা যদি একটু লক্ষ্য যদি করি তাহলে কি দেখতে পাচ্ছি দেখেন, বলছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অবলিক আর এ ডক্টর। তাহলে এই সেন্টেন্সটা থেকে আমরা যদি প্রিপোজিশনাল ফ্রেজ যদি আইডেন্টিফাই করতে চাই, তাহলে সবার আগে আমাকে কি আইডেন্টিফাই করতে হবে, সবার আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে প্রিপোজিশনটা। প্রিপোজিশনটা কি ছিল, প্রিপোজিশনটা ছিল অফ, এটা ছিল কিন্তু আমাদের কিন্তু প্রিপোজিশন ছিল কিন্তু। এখন প্রিপোজিশনের পরে কি বসে, প্রিপোজিশনের পরে বসে প্রিপোজিশনের অবজেক্ট। প্রিপোজিশনের কি পরে কি বসে, প্রিপোজিশনের পরে বসে প্রিপোজিশনের অবজেক্ট। কারণ আমরা আগেই বলেছি প্রিপোজিশনের ঠিক পরে যে শব্দগুলো বসে সেটাকে বলা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। তার মানে এখানে প্রিপোজিশনের অবজেক্ট কোনটা, মাই ফ্রেন্ডস। অর্থাৎ প্রিপোজিশন অবজেক্ট হচ্ছে কোনটা, মাই ফ্রেন্ডস। তাহলে এই যে দেখেন অফ মাই ফ্রেন্ডস, অর্থাৎ প্রিপোজিশন প্লাস প্রিপোজিশনের অবজেক্ট, এই দুটোকে মিলেই কিন্তু বলা হচ্ছে কি আমার প্রিপোজিশনাল ফ্রেজ। কি বলা হচ্ছে, আমাদের বলা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এক্ষেত্রে আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ভাইয়া আমরা কতদূর পর্যন্ত প্রিপোজিশনাল অবজেক্টটা কাউন্ট করব। এর উত্তর হচ্ছে যতদূর না পর্যন্ত আপনি একটা ব্রেকার পাচ্ছেন ততদূর পর্যন্ত আপনাকে এই প্রিপোজিশনটা বা প্রিপোজিশনাল ফ্রেজটা কাউন্ট করতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আচ্ছা ভাইয়া তাহলে ব্রেকারের কাজ কি কি করতে পারে। আপনাকে মনে রাখতে হবে যে কোন একটা ভার্ব সেটা হতে পারে ব্রেকার, কোন একটা ক্লজ মার্কার সেটা হতে পারে একটা ব্রেকার, আবার অন্য একটা প্রিপোজিশন সেটা হতে পারে ব্রেকার। এই ব্রেকারের আগ পর্যন্ত বা পূর্ব পর্যন্ত আপনাকে প্রিপোজিশনাল ফ্রেজটা কিন্তু কাউন্ট করতে হবে। এরকম খেয়াল করে দেখেন এখানে কি ছিল, এখানে ছিল কিন্তু ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অবলিক আর এ ডক্টর। তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রিপোজিশনটা স্টার্ট হয়েছে, প্রিপোজিশন ফ্রেজটা কি দ্বারা স্টার্ট হয়েছে, অফ দ্বারা শুরু হয়েছে এবং পরে কিন্তু একটা ভার্ব চলে এসেছে। তার মানে এই যে দেখেন এই প্রিপোজিশন থেকে শুরু করে এই যে ব্রেকারটা আছে, এই ব্রেকার পর্যন্ত এই পুরো পর্যন্ত আমাকে কি করতে হবে, এই পুরোটুকু পর্যন্ত আমাকে কাউন্ট করতে হবে যে এইটুকু হচ্ছে আমার কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু আর কি। ঠিক আছে, এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটার কারণে প্রিপোজিশনাল ফ্রেজ শিখা সেটা একটু দেখে নিব, যেটা আমরা আগেই পড়লাম। ওরা যেটা বলছে সেটা হচ্ছে এই যে প্রিপোজিশনাল ফ্রেজ যেটা আছে অফ মাই ফ্রেন্ডস, এই প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু কখনোই কি করতে পারে না, কখনোই কিন্তু আপনারা কিন্তু মনে করেন ভার্ব নির্ধারণ করতে পারে না। তার মানে কি আমার এই ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে সেটা কিন্তু কখনোই আমার এই প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু জাস্টিফাই করতে পারবে না বা নির্ধারণ করতে পারবে না। তাহলে কে নির্ধারণ করতে পারবে, নির্ধারণ করতে পারবে যে এই ঠিক প্রিপোজিশনাল ফ্রেজটা ঠিক পূর্বে যে সাবজেক্টটা আছে, প্রিপোজিশনাল ফ্রেজের ঠিক পূর্বে যে সাবজেক্টটা আছে সেটা নির্ধারণ করবে যে আমার ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রিপোজিশনাল ফ্রেজটা ছিল অফ মাই ফ্রেন্ডস, এটা ঠিক পূর্বের সাবজেক্ট কি, এর ঠিক পূর্বের সাবজেক্টটা ছিল কি ওয়ান।
ওয়ান দ্বারা কয়জন বোঝায়? একজন বোঝায়। তার মানে কি ওয়ানটা যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে? ইজ হয়ে যাবে। সো বেসিক্যালি এক্সাম্পলটা দেখে কিন্তু মনে হচ্ছে অনেক ইজি, এবং আমি ইজি এক্সাম্পলটা দিয়েছি যাতে আমরা সবাই বুঝতে পারি। বাট আপনি যখন পরীক্ষায় যখন প্রশ্নগুলো যখন সলভ করবেন, আপনি যখন অ্যাডমিশনের যখন প্রিপারেশন যখন নেবেন, তখন কিন্তু অনেক জটিল জটিল কিন্তু প্রশ্ন পাবেন এবং বড় বড় প্রশ্ন। সো তখন আপনার যেটা করতে হবে, তখন কিন্তু পুরো সাবজেক্ট থেকে আপনাকে বুঝতে হবে যে আসলে কোনটা প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, কেননা ওই প্রিপোজিশনাল ফ্রেজটা কিন্তু কখনোই ভার্ব নির্ধারণ করতে পারবে না। ঠিক আছে, আমার লাস্ট যে প্রশ্নটা আপনাদের কাছে আছে সেটা হচ্ছে যে এখন যদি আমরা তো চিনে ফেললাম যে কোনটা প্রিপোজিশনাল ফ্রেজ, এখন যদি আপনাকে যে প্রশ্ন যদি করা যদি হয় যে তাহলে পুরো সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, আপনি তাহলে কি বলবেন? তখন আপনাকে বলতে হবে যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস। কি বললাম? ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এই পুরোটুকুই কিন্তু সাবজেক্ট। ওয়ান অফ মাই ফ্রেন্ডস এই পুরোটুকুই কিন্তু সাবজেক্ট, কারণ আমরা জানি যে ভার্বের আগে যা থাকে, ভার্ব ছিল, এই ভার্বের আগে যা থাকে সবই হচ্ছে আপনার সাবজেক্ট। এই ভার্বের আগে যা থাকে সবই সাবজেক্ট। তার মানে কি ওয়ান অফ মাই ফ্রেন্ডস পুরোটাই কিন্তু সেন্টেন্স কিন্তু সাবজেক্ট, বাট এই পুরো সাবজেক্টটা কিন্তু আপনার ভার্ব নির্ধারণ করতে পারবে না। কেননা কি? কেননা এই পুরো আপনার মনে করেন সাবজেক্টের মধ্যে একটা প্রিপোজিশনাল ফ্রেজ ইনক্লুডেড আছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস পুরোটাই সাবজেক্ট, কিন্তু যেহেতু এর মধ্যে একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে, এই জন্য অফ মাই ফ্রেন্ডস কিন্তু ভার্বটা নির্ধারণ করতে পারবে না। তাহলে কে নির্ধারণ করতে পারবে? এর পূর্বে যে সাবজেক্টটা আছে ওয়ান, সেটা নির্ধারণ করবে। এর যদি থাকতো টু, তাহলে হয়ে যেত কি? আর হয়ে যেত কিন্তু আর কি। সো এই বিষয়গুলো কিন্তু আমরা মাথায় রাখবো, একটা প্রিপোজিশনাল ফ্রেজ কখনোই ভার্ব নির্ধারণ করতে পারে না। তাহলে কে নির্ধারণ করতে পারে? এর পূর্বের সাবজেক্ট। এই পূর্বের সাবজেক্ট, অর্থাৎ পূর্বের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়ে যায় তাহলে ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার, পূর্বের সাবজেক্ট যদি প্লুরাল হয়ে যায় তাহলে ভার্বটা হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে। কিন্তু পরে যেটা আছে সেটা হচ্ছে ফ্রেজ। আমরা এর আগে যেটা শিখলাম সেটা ছিল প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা ন্যাচারালি ছোট ছোট আকারে হয়ে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে সেন্টেন্সের মধ্যে কিন্তু অনেক বড় বড় কিন্তু ফ্রেজ দেওয়া থাকে এবং আমরা চিনতে পারি না যে কোনটা ফ্রেজ কোনটা ক্লজ। এটা কিন্তু চিনা কিন্তু আমাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি ফ্রেজ আর ক্লজ না যদি চিনি তাহলে কখনোই একটা সেন্টেন্স আমরা কারেক্টলি কিন্তু অ্যান্সার করতে পারবো না। তাহলে আমরা যেটা করি, আমরা বৈশিষ্ট্যগুলো পড়ে নিই একটা ফ্রেজের। প্রথম বৈশিষ্ট্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কি বলছি দেখেন, বলছে যে ইন এ ফ্রেজ এ ফাইনাইট ভার্ব ক্যান নট বি ইউজড। বলছে যে একটা ফ্রেজের মধ্যে কখনোই ফাইনাইট ভার্ব ব্যবহার করা যাবে না। আমরা জানি যে একটা ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে সেটা আর ফ্রেজ থাকে না, তখন সেটা কি হয়ে যায়? তখন সেটা হয়ে যায় ক্লজ। অর্থাৎ ফ্রেজের মেইন যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, যে ফ্রেজের মধ্যে কখনোই ফাইনাইট ভার্ব থাকবে না। দ্বিতীয় যেটা বৈশিষ্ট্য দেখেন কি বলছে, বলছে যে এ সেন্টেন্স ক্যান বি ফর্মড উইদাউট দ্য হেল্প অফ এ ফ্রেজ। অর্থাৎ বলছে যে আপনি যদি সেন্টেন্সে যদি ফ্রেজ ব্যবহার নাও করেন, অথবা এই ফ্রেজ যেটা থাকে ফ্রেজকে আপনি যদি কেটেও যদি দেন তারপর সেন্টেন্সটা কারেক্ট থাকে। এরপর এখন কি বলছে যে এ ফ্রেজ ইজ অলওয়েজ সেপারেটেড ফ্রম দ্য মেন সেন্টেন্স। বলছে যে একটা ফ্রেজ সবসময় মেন সেন্টেন্স থেকে পৃথক করে দেওয়া থাকবে কিসের দ্বারা? কমা চিহ্ন দ্বারা। অর্থাৎ ফ্রেজ যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে অবশ্যই কমা চিহ্ন দ্বারা আলাদা করে দেয়া থাকবে। তাহলে এখানে যে উদাহরণটা আছে, গোয়িং টু দ্য মার্কেট আই বট এ ফিশ, আমরা যদি লক্ষ্য করি যে এখানে তাহলে ফ্রেজ হচ্ছে কোনটা? এখানে ফ্রেজ হচ্ছে আসলে বেসিক্যালি গোয়িং টু দ্য মার্কেট। এই পুরো অংশটা আসলে বেসিক্যালি কি হচ্ছে? এটা পুরোটা একটা ফ্রেজ হচ্ছে। কেন এটা ফ্রেজ হচ্ছে? কারণ খেয়াল করে দেখেন যে গোয়িং যে ভার্বটা আছে এটা কিন্তু একটা জেরান্ড, এটা কিন্তু একটা জেরান্ড, অর্থাৎ এটা কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব। তার মানে কি আমাদের প্রথম বৈশিষ্ট্য পেয়ে গেলাম যে ফ্রেজের মধ্যে কখনোই ফাইনাইট ভার্ব থাকবে না। একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনি যদি মনে করেন এটুকু অংশ নাই, মনে করেন কি যে গোয়িং টু দ্য মার্কেট এটুকু অংশ নাই, ঠিক আছে, খালি মনে করেন সেন্টেন্সের মধ্যে আপনার মনে করেন একটা অংশ আছে, সেটা হচ্ছে আপনি ধরে নেন যে আই বট এ ফিশ, ঠিক আছে, ধরে নেন যে কি আছে? আই বট এ ফিশ, তাহলে কিন্তু সেন্টেন্স হয়ে যায়। অর্থাৎ আপনি যদি নাও যদি বলেন যে গোয়িং টু দ্য মার্কেট, শুধু যদি বলেন আই বট এ ফিশ, সেটাও কিন্তু সেন্টেন্স কিন্তু হয়ে যায়। অর্থাৎ আমরা যেটা বললাম যে ফ্রেজ ছাড়াও কিন্তু সেন্টেন্স গঠন করা কিন্তু সম্ভব। আরেকটা জিনিস যেটা বললাম সেটা হচ্ছে যে একটা ফ্রেজ সবসময় সেন্টেন্স হতে কি দ্বারা পৃথক করে দেওয়া থাকবে? কমা চিহ্ন দ্বারা কিন্তু পৃথক করে দেওয়া থাকবে। এই জন্য খেয়াল করে দেখেন যে এই যে ফ্রেজ যেটা আছে গোয়িং টু দ্য মার্কেট, যেখানে শেষ হচ্ছে এরপর একটা কমা আছে, ঠিক আছে। তার মানে আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা ফ্রেজের মধ্যে কখনোই ফাইনাল ভার্ব থাকবে না, ফ্রেজ ছাড়াও সেন্টেন্স গঠন করা সম্ভব, এবং ফ্রেজ সর্বদাই কমা চিহ্ন দ্বারা সেন্টেন্স হতে পৃথক করে দেয়া থাকবে। এই তিনটা জিনিস আমরা যদি জানতে যদি পারি তাহলে অবশ্যই আমাদের জন্য ফ্রেজ আইডেন্টিফাই করা এটা কোনো প্রবলেমই না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন কিছু এক্সারসাইজ সলভ করব আর কি। এক্ষেত্রে আমরা যখন এক্সারসাইজগুলো যখন সলভ যখন করব
তখন আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যে রুলসগুলো পড়লাম সেগুলোরই কিন্তু সামগ্রিক জ্ঞান কিন্তু আমাদের কিন্তু এক্ষেত্রে কিন্তু কাজে লাগবে আর কি। তাহলে আমরা এক্সারসাইজে চলে যাই। আমাদের ফার্স্টে যে এক্সারসাইজটা যেটা আছে সেটাতে আমরা একটু পড়লেই বুঝতে পারবো। এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে একদম শুরু থেকে সবকিছু শুরু করব, অর্থাৎ একদম বেসিক থেকে কিভাবে একটা সেন্টেন্স আমরা ভাঙতে পারি, কিভাবে একটা সেন্টেন্স আমরা সলভ করতে পারি, আমি সেই টেকনিকগুলো আর কি দেখিয়ে দেবো, যাতে করে আপনারা যেন পরীক্ষার হলে গিয়ে যেন কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বিত না হয়ে যেন অ্যান্সারগুলো করতে পারেন। তাহলে 1 নম্বর থেকে শুরু করি। 1 নম্বরে বলছে কি দেখেন যে ইউজুয়ালি পলিটিক্যাল কার্টুনস ড্যাশ অন দ্য এডিটোরিয়াল পেজ অফ এ নিউজ পেপার। খেয়াল করে দেখি সেটা হচ্ছে কি শুরুতে আছে কি ইউজুয়ালি। ইউজুয়ালিটা ন্যাচারালি কি এলযুক্ত থাকলে আমরা জানি যেটা হয়ে যায় একটা অ্যাডভার্ব। এরপরে আছে কি দেখেন, এরপরে আছে হচ্ছে পলিটিক্যাল কার্টুনস। তো এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি যে একটা সেন্টেন্সের শুরুতে কি বসে, একটা সেন্টেন্সের শুরুতে বসে কিন্তু সাবজেক্ট। তার মানে আমরা বলতে পারি যে পলিটিক্যাল কার্টুনস এটা হচ্ছে কিন্তু একটা সাবজেক্ট। এরপরে দেখুন কি বলছে, বলছে যে ড্যাশ অন দ্য এডিটোরিয়াল পেজ। অন দ্য এডিটোরিয়াল পেজ অর্থাৎ প্রিপোজিশন প্লাস অবজেক্ট। তার মানে কি এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, আবার অফ এ নিউজ পেপার এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা দেয়া আছে কিন্তু ফাইনাইট ভার্বটা কিন্তু দেয়া কিন্তু নাই। আমরা জানি যে একটা সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের দরকার একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের এখানে দরকার কি একটা ফাইনাইট ভার্ব। তাহলে আমরা অপশনগুলো খুঁজি। অপশন নিতে বলছে কি দেখেন অ্যাপিয়ার। এখন খেয়াল করে দেখেন একটু ভালো করে যে সাবজেক্টটা যেটা দেয়া ছিল সাবজেক্টটা কিন্তু ছিল কি প্লুরাল। বলছে কি দেখেন যে পলিটিক্যাল কার্টুনস, ওরা কিন্তু বলেনি পলিটিক্যাল কার্টুন, বলছে কি পলিটিক্যাল কার্টুনস, অর্থাৎ সাবজেক্টে যেহেতু প্লুরাল ভার্বটা হবে কি প্লুরাল। আমরা কিন্তু শুরুতেই শিখেছিলাম যে একটা প্লুরাল ভার্বের সাথে কখনো কি যুক্ত হয় না, এস বা এস যুক্ত হয় না। সেই হিসাবে এই নাম্বারটা কিন্তু হয়ে যেতে পারে। আমরা তারপরেও একটু দেখি অন্যান্য অপশনে কি আছে। বি নাম্বার অপশনে দেখেন কি আছে। বি নাম্বার অপশন আছে হুজ অ্যাপিয়ারেন্স। বি নাম্বারে বলছে কি হুজ অ্যাপিয়ারেন্স। আমরা জানি যে হুজ এটা হচ্ছে একটা ক্লজ মার্কার। আমরা জানি যে হুজ হচ্ছে একটা ক্লজ মার্কার। সেই হিসাবে এটা এখানে কখনোই ব্যবহৃত হবে না, কেননা এটা একটা সিম্পল সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্সে একটাই ক্লজ থাকে এবং এক্ষেত্রে একটা ক্লজের মধ্যে একটাই সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব থাকে এবং এক্ষেত্রে আমি কখনোই এক্সট্রা করে ক্লজ মার্কার আনতে পারবো না, কেননা ক্লজ মার্কার স্ট্রাকচারটা আমরা সবাই মোটামুটি জানি। ক্লজ মার্কারের যেটা স্ট্রাকচার যেটা ছিল সেটা ছিল কি যে ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, অর্থাৎ আমরা চাইলেই যে কোনো জায়গাতে একটা ক্লজ মার্কার আনতে পারবো না। ক্লজ মার্কার আনতে গেলে আমাকে ক্লজ মার্কারের সাথে আরেকটা অ্যাডিশনাল সাবজেক্ট আনতে হবে, আরেকটা অ্যাডিশনাল আমাকে ফাইনাইট ভার্ব আনতে হবে। তো এক্ষেত্রে এত জটিলতা করার কোনো মানে হয় না, এর জন্য আমরা বি নাম্বারটা অ্যান্সার দেবো না। সি নাম্বারে বলছে কি দেখেন আমাদের দরকার কিন্তু একটা ভার্ব, কিন্তু সি নাম্বারে আছে কি দেখেন প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন প্লাস অবজেক্ট, মানে সি নাম্বারও কিন্তু হচ্ছে না। ডি নাম্বারে খেয়াল করে দেখেন আবারও সেই ক্লজ মার্কার ইউজ করেছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের অ্যান্সারটা কোনটা হয়ে যাচ্ছে, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এ, যেটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে অ্যাপিয়ার। 2 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট দেখেন। 2 নাম্বারে যেটা বলছে সেটা হচ্ছে সিন্স লিভিং দ্য প্রেসিডেন্সি ইন 1980। আমরা একটু ভালো করে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এই যে অংশটুকু আমি মার্ক করছি সিন্স লিভিং দ্য প্রেসিডেন্সি ইন 1980, এই অংশটুকুর মধ্যে আদৌ কি কোনো ফাইনাইট ভার্ব আছে দেখেন তো। খেয়াল করে দেখেন লিভিং কিন্তু একটা জেরান্ড, যেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এবং এরপরে দেখেন আর কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই। তার মানে কি আমরা জানি যে যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না সেটাকে বেসিক্যালি কি বলা হয়, ফ্রেজ বলা হয়। তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে সিন্স লিভিং দ্য প্রেসিডেন্সি ইন 1980 এই পুরো অংশটুকুই কিন্তু হচ্ছে আসলে একটা ফ্রেজ। তো আমরা তো এটা জানি যে একটা সেন্টেন্স গঠন করতে গেলে দরকার কি হয়, একটা প্রিন্সিপাল ক্লজ। তো এই প্রিন্সিপাল ক্লজটা কিন্তু এখন আমাদেরকে দেয়া নাই, এটা কিন্তু আমাদেরকে অপশন থেকে বেছে নিতে হবে। আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে একটা প্রিন্সিপাল ক্লজে কি থাকে। একটা প্রিন্সিপাল ক্লজে থাকে একটা সাবজেক্ট আর একটা থাকে ফাইনাইট ভার্ব। যদি একটা অপশনের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অপশনে কিন্তু সাবজেক্টে কিন্তু কমন আছে, জিমি কার্টার। ওকে, অর্থাৎ সাবজেক্ট নিয়ে কিন্তু আমাদের কিন্তু কোনো প্রবলেম নাই। প্রবলেমটা কোথায় হবে, ফাইনাইট ভার্ব নিয়ে। আমরা যদি এ নাম্বারের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি এ নাম্বার আছে উইল টিচ। এই উইল টিচটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব, এটা কিন্তু হতে পারে, সো আমরা এটা হাতে রাখি। কিন্তু বি নাম্বারে যেটা বলেছে টিচ একটা নন ফাইনাইট ভার্ব, কারণ এটা একটা ইনফিনিটিভ, তাই না, অর্থাৎ V5 হচ্ছে, তার মানে কি এটা জীবনেও হবে না। সি নাম্বারে বলছে কি দেখেন টিচিংটা কি, এটা হচ্ছে একটা জেরান্ড, তার মানে কি এটাও দেওয়া যাবে না, কারণ কি এটা একটা নন ফাইনাইট ভার্ব। কিন্তু ডি নাম্বারে বলছে কি দেখেন আছে হ্যাজ টট, তার মানে কি
ডি নাম্বারটা হয়ে যেতে পারে। এখন কনফিউশন হচ্ছে 1 নাম্বার, আর একটা কনফিউশন হচ্ছে আপনার ডি নাম্বার কোনটা হবে। খেয়াল করে দেখেন অর্থটা বলছে কি, দেখেন সিন্স লিভিং দ্য প্রেসিডেন্সি ইন 1980, অর্থাৎ 1980 সালে সে যখন প্রেসিডেন্সি ছেড়েছিল সেই সময় থেকে বর্তমান পর্যন্ত এরকম একটা সময় বোঝাচ্ছে। ঠিক আছে, তার মানে কি এখানে বোঝাচ্ছে অতীতকাল থেকে বর্তমান সময় পর্যন্ত। আবার সেন্টেন্সের মধ্যে আছে কি সিন্স, তার মানে বুঝতে পারছি এখানে কোন টেন্স হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট। এক্ষেত্রে আমরা কখনোই ফিউচার টেন্স দিতে পারবো না, কারণ ফিউচারের কোনো কিছু এখানে বোঝাচ্ছে না। এই জন্য আমাদের অ্যান্সারটা হয়ে যাবে ডি নাম্বার, জিমি কার্টার has taught public policy courses at Emory University in Atlanta। 3 নাম্বারটা খেয়াল করে দেখেন কি বলছে, শুরুতে আছে গ্যাপ, এরপর আছে প্রাইমারি কালার্স, এরপর আছে আর, রেড, ব্লু এন্ড ইয়েলো। ধরে নিলাম যে আমরা এই সেন্টেন্সটা পড়ে এমন কোনো কিছু বুঝতে পারলাম না, কিন্তু আমরা অ্যাটলিস্ট জানি যে ভার্ব কোনটা। আমরা দেখলাম যে ভার্বটা হচ্ছে কোনটা, আর, এবং আমরা এটাও জানি যে ভার্বের আগে যা বসে সেটা হয়ে যায় কি সাবজেক্ট। তার মানে প্রাইমারি কালার্সটা হচ্ছে কি, প্রাইমারি কালার্সটা হচ্ছে একটা সাবজেক্ট। যেহেতু এখানে একটা ভার্ব, তার মানে প্রাইমারি কালার্সটা হচ্ছে কি, এটা একটা সাবজেক্ট, এবং যা আগে আছে, তার মানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে সাবজেক্টটা আসলে কিন্তু ইনকমপ্লিট অবস্থাতে আছে, অর্থাৎ সাবজেক্টটাকে আমাকে কমপ্লিট করতে হবে। খেয়াল করে দেখেন আমরা যদি অপশন এ দিই তাহলে কি প্রবলেমটা হচ্ছে, বলছে দেয়ার আর থ্রি। এখানে দেখেন আর হচ্ছে একটা ভার্ব, আবার এখানে একটা ভার্ব আর দেওয়া আছে, তাহলে ভার্ব হয়ে যাচ্ছে কয়টা, দেখেন দুইটা, কিন্তু সাবজেক্ট কিন্তু এখানে কিন্তু একটাই, সেটা কি প্রাইমারি কালার্স। আমরা তো প্রথম থেকে বলে এসেছি যে সাবজেক্টের সংখ্যা এবং ফাইনাল ভার্বের সংখ্যা সমান হতে হবে, কিন্তু এ নাম্বার অপশন দিলে কি হয়ে যাচ্ছে, ফাইনাল ভার্ব হয়ে যাচ্ছে দুইটা, সাবজেক্ট হয়ে যাচ্ছে একটা, তার মানে কি এ নাম্বার দেওয়া যাবে না। বি নাম্বারটা বলছে কি, দেখেন দা থ্রি দিলে কিন্তু আমরা কিন্তু অ্যান্সারটা যাচ্ছে, তাহলে হচ্ছে কি দা থ্রি প্রাইমারি কালার্স, সাবজেক্টটাও কমপ্লিট হয়ে যাচ্ছে, মিনিংফুল হচ্ছে, সবকিছুই পারফেক্ট থাকছে। কিন্তু সি নাম্বারটা কেন হচ্ছে না, দেখেন সি নাম্বারটা বলছে কি, দেখেন যে থ্রি অফ দেম হচ্ছে একটা প্রোনাউন। আমরা জানি যে সেন্টেন্সের শুরুতে আগে ইউজ করতে হয় নাউন ইউজ করার পরে আমরা তারপরে ইউজ করি কি, আমরা তারপরে ইউজ করি প্রোনাউন। আমরা কখনো সেন্টেন্সের শুরুতে কখনো প্রোনাউন ইউজ করতে পারি না। নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে আগে আমাদেরকে সবসময় নাউন ইউজ করতে হবে, নাউন ইউজ যদি করা হয়ে যায় দেন আমরা প্রোনাউন ইউজ করতে পারবো। সো এই কারণে সি নাম্বারটা কিন্তু আমাদের হচ্ছে না। ডি নাম্বারটা হচ্ছে না, কারণ আপনি খুব ভালো করে বুঝতে পেরেছেন, সেটা হচ্ছে এখানে একটা দ্যাট আছে, ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাচ্ছে। সো এটা যেহেতু প্রিন্সিপাল ক্লজ একটাই আছে, সো এখানে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ আনতে পারবো না। সো এই জন্য আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে বি নাম্বার, দা থ্রি। 4 নম্বরে দেখেন কি আছে, 4 নম্বরে যেটা আছে এরপরে আছে হু ওয়াজ ইলেক্টেড দ্য ফার্স্ট ওম্যান মেয়র অফ শিকাগো ইন 1979। আমরা কোনো কিছু বুঝি আর না বুঝি, আমরা অ্যাটলিস্ট এতটুকু জানি যে হুটা কি, হুটা হচ্ছে একটা WH ওয়ার্ড এবং এটা হচ্ছে একটা ক্লজ মার্কার, এবং আমরা এটাও জানি যে ক্লজ মার্কার যুক্ত যে ক্লজটা থাকে, এই পুরো ক্লজটা কোন ক্লজ হয়ে যায়, এই পুরো ক্লজটা হয়ে যায় ডিপেন্ডেন্ট ক্লজ। পুরো ক্লজটা কোন ক্লজ হয়ে যায়, ডিপেন্ডেন্ট ক্লজ। এবং আমরা এটাও জানি কমপ্লেক্স সেন্টেন্স পড়ার সময় শিখলাম যে একটা সেন্টেন্সে যতই ডিপেন্ডেন্ট ক্লজ থাকুক না কেন, অবশ্যই একটা কোন ক্লজ থাকতে হবে, প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে। তার মানে কি এখানে যেহেতু ডিপেন্ডেন্ট ক্লজটা যেহেতু দেয়া আছে, তার মানে শুরুতে বসবে হচ্ছে আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ। প্রশ্ন করে নিজেকে যে একটা প্রিন্সিপাল ক্লজে কি থাকে, একটা সাবজেক্ট থাকে আর একটা ফাইনাইট ভার্ব থাকে, তাহলে সেই হিসাবে আমি দেখি যে কোন কোন অপশন আছে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। অপশন এ আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টও আছে আবার ফাইনাইট ভার্বও আছে, এবং এটা সামঞ্জস্যপূর্ণ, কারণ সাবজেক্টও সিঙ্গুলার আবার দেখা যাচ্ছে ফাইনাইট ভার্বটাও সিঙ্গুলার, তার মানে কি অ্যান্সারটা হয়ে যাবে কোনটা, এ নাম্বারটা। বি নাম্বারটা কেন হলো না খেয়াল করে দেখেন, বি নাম্বারে আছে এখানে সাবজেক্ট আছে জেন ব্রায়ান, কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই, এই জন্য হবে না। সি নাম্বারটা কেন হবে না খেয়াল করে দেখেন, এটা না হওয়ার কারণ হচ্ছে যে আমাদের দরকার একটা প্রিন্সিপাল ক্লজ, কিন্তু দ্যাট যদি দিই তাহলে এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেল, এই জন্য সি নাম্বারটা দেওয়া যাবে না। আর ডি নাম্বারটাও ঠিক একই কারণে হবে না, কারণ এখানে হয়ে না, অর্থাৎ এটাও একটা ডিপেন্ডেন্ট ক্লজ যাবে। 5 নম্বরে আমরা যদি একটু দেখাই তাহলে আমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবো যে শুরুতে কি দেখেন ভালো করে যে ক্রপ রোটেশন, এটা আমরা সবাই জানি যে শুরুতে যেটা বসে সেটাকে ন্যাচারালি বলা হয় কি সাবজেক্ট, অর্থাৎ ক্রপ রোটেশন হলো একটা সাবজেক্ট। এরপরে বলছে দেখেন ড্যাশ, এরপরে বলছে অফ প্রিজার্ভিং সয়েল ফার্টিলিটি, অর্থাৎ এগুলো হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যাচ্ছে। মানে বুঝতে পারছি সাবজেক্টটা দেওয়া আছে, বাট কি দরকার, একটা ভার্ব দরকার, এবং আমরা জানি যে সাবজেক্টের পরে কি বসে, ভার্ব বসে। তাহলে আমরা যদি খুঁজি যে কোন অপশনের শুরুতেই আছে ভার্ব, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে, অ্যান্সারটা হয়ে যাচ্ছে কোনটা, ডি নাম্বার হয়ে যাচ্ছে কি, তাহলে ক্রপ রোটেশন ইজ অন মেথড অফ প্রিজার্ভিং সয়েল ফার্টিলিটি। কিন্তু এ নাম্বারটা কেন হচ্ছে না, এ নাম্বারটা না হওয়ার কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দরকার একটা ভার্ব, কিন্তু এ নাম্বারের মধ্যে আছে আবার
ইট যদি আপনি যদি দেন তাহলে সাবজেক্ট হয়ে যাচ্ছে কয়টা? দুইটা, একটা হচ্ছে ক্রপ রোটেশন আর একটা হয়ে যাচ্ছে ইট। তো এই জন্য কিন্তু হবে না, কারণ সাবজেক্ট হয়ে যাচ্ছে দুইটা, ভার্ব হয়ে যাচ্ছে একটা, মিলছে না, এই জন্য এটা এ নাম্বারটা হচ্ছে না। বি নাম্বারটা হচ্ছে না কারণ কি দেখেন, আমাদের দরকার ভার্ব, এখানে দিয়ে রেখেছে সাবজেক্ট, আমাদের তো সাবজেক্টের দরকার নেই, সাবজেক্ট তো আছে, সো বি নাম্বার ভার্ব। সি নাম্বারটা কেন হচ্ছে না খেয়াল করে দেখেন, সেম কারণেই, ওখানে কোনো ভার্ব নাই, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা? ডি নাম্বারটা। 6 নাম্বারটা খেয়াল করে দেখেন কি বলছে, contain in the chromosomes and they are thought of as the units of heredity। একটু কঠিন মনে হলো, আমরা যদি লক্ষ্য করি ক্লুগুলো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এন্ড আছে, কি আছে? এন্ড। এবং এন্ড এর পরে দেখেন কি আছে? একটা সাবজেক্ট আছে, এরপর আবার আছে কি একটা ফাইনাইট ভার্ব। মানে বুঝতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এন্ড প্লাস প্রিন্সিপাল ক্লজ, তার মানে কি এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সের কি হচ্ছে, কম্পাউন্ড সেন্টেন্সের শুরুতেও থাকে প্রিন্সিপাল ক্লজ, শেষেও থাকে প্রিন্সিপাল ক্লজ। এখানে শেষের প্রিন্সিপাল ক্লজটা দেওয়া আছে, অর্থাৎ শুরুতে হবে কি একটা প্রিন্সিপাল ক্লজ। এন্ড শুরুতে যদি প্রিন্সিপাল ক্লজ যদি হয় তাহলে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে কোন কোন জায়গাতে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব আছে। এখানে যদিও আমরা দেখতে পাচ্ছি একটা ভার্ব দেওয়া আছে কন্টেন্ট, বাট আমাদের কাজ হচ্ছে খোঁজা যে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব। অপশন ডিটা আগে খেয়াল করে দেখেন, অপশন ডিটা কেন হবে না? কারণ কি দেখেন এখানে বিকজ অফ, বিকজ অফ কিন্তু এটা কিন্তু প্রিপজিশন। মনে রাখতে হবে যে বিকজ কিন্তু আমরা পড়েছি একটু আগে, বিকজ হচ্ছে একটা ক্লজ মার্কার, কিন্তু বিকজ অফ কিন্তু প্রিপজিশন। তা আমাদের বেসিক্যালি এখানে দরকার একটা সাবজেক্ট একটা ভার্ব, আমাদের তো কোনো এখানে প্রিপজিশন ফ্রেজের কি দরকার আছে? দরকার নাই, তার মানে ডি নাম্বার আগে হবে না। সি নাম্বারটা কেন হবে না খেয়াল করে দেখেন, সি নাম্বার আছে কি হোয়েন। হোয়েন যদি থাকে তাহলে এটা কোন ক্লজ হয়ে যাচ্ছে? দেখেন এটা তাহলে হয়ে যাচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা জানি যে এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা কোন ক্লজ থাকে? প্রিন্সিপাল ক্লজ থাকে। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু কখনো আমরা ডিপেন্ডেন্ট ক্লজ দিতে পারবো না, কখনোই দিতে পারবো না। এই জন্য কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু কখনোই কোনো ক্লজ মার্কার ব্যবহার করা যায় না। ওকে, ক্লজ মার্কার শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা যাবে, এই জন্য সি নাম্বারটা কিন্তু হচ্ছে না। নাম্বারটা কেন হচ্ছে না খেয়াল করে দেখেন, ঠিক একই কারণে যেটা বললাম যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এবং কম্পাউন্ড সেন্টেন্সে কখনোই আমরা ক্লজ মার্কার ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে? অ্যান্সারটা হয়ে যাচ্ছে জিনস আর contained in the chromosomes, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব। অনেকে ভাবতে পারে এখানে কেন ভাই আর দিল, এখানে আর দেওয়ার যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে জিন, অর্থাৎ আমাদের যে জন্মগত যে বৈশিষ্ট্য থাকে, বংশের যে বৈশিষ্ট্য থাকে, এই বৈশিষ্ট্যটা নিজে নিজে কখনো কন্টেন হতে পারে না, এটাকে কন্টেন করে রাখা হয়। অর্থাৎ জিনস আর কন্টেন্ট প্যাসিভ ফর্মে হবে, যেহেতু প্যাসিভ ফর্মে ওই জন্য এখানে একটা অক্সিলারি আমরা ইউজ করছি কি, আর ইউজ করছি আর কি, ঠিক আছে? অর্থাৎ আমি যেটা বলতে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রশ্ন সলভ করার ক্ষেত্রে সব সময় যে আসলে যে অনেক বেশি জানা লাগে জিনিস এমনটাও কিন্তু না। আমি আপনাদেরকে খুব ভালো করে দেখালাম যে কিভাবে খুব অল্প অর্থ জেনেও কিভাবে টেকনিক্যালি জিনিসগুলো সলভ করা যায়। আমাদের টেকনিক হচ্ছে একটাই, সেটা হচ্ছে ভার্ব খুঁজে বের করা। যখনই আমরা ভার্ব খুঁজে বের করবো তখনই আমরা সাবজেক্ট খুঁজে বের করবো। এরপরে আমাদের কাজ হচ্ছে দেখা যে কোন ক্লজটা দেওয়া আছে। যদি দেখি যে ডিপেন্ডেন্ট ক্লজ দেওয়া আছে তাহলে বুঝতে হবে এরপরে হবে একটা প্রিন্সিপাল ক্লজ। যদি দেখি প্রিন্সিপাল ক্লজ দেওয়া আছে তাহলে দেখতে হবে এর আগে হবে আপনার দেখা যাচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ। সো এই টার্মগুলো বুঝতে হবে। আবার যদি দেখি সেন্টেন্সের মধ্যে কোনো ফ্যান বয়েজ আছে বা কোঅর্ডিনেটিং কনজাংশন আছে তাহলে সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে দুই দিকেই হবে প্রিন্সিপাল ক্লজ। এক্ষেত্রে মনে রাখতে হবে যে কম্পাউন্ড সেন্টেন্সে কখনোই ক্লজ মার্কার ব্যবহার করা যাবে না, ঠিক আছে? কেননা ক্লজ মার্কার যুক্ত হলে সেটা হয়ে যায় ডিপেন্ডেন্ট ক্লজ, এবং ডিপেন্ডেন্ট ক্লজ শুধুমাত্র থাকে কমপ্লেক্স সেন্টেন্সে, কম্পাউন্ডে ব্যবহার করা যাবে না। সো আজকের মতো এটুকুই আমাদের আলোচনা আর কি। আজকে সবকিছু মোটামুটি বুঝতে পেরেছেন, এবং অনেক অনেক ধন্যবাদ এত লম্বা সময় আমাদের সাথে থাকার জন্য। যদিও একটু সময় লাগলো, বাট আসলে পুরোটা জিনিস ভালো করে একদম এ টু জেড ভালোভাবে বুঝতে গেলে একটু বিস্তারিতভাবে না জানলেও আসলে হয় না। সো এই 1 নাম্বার লেকচারটা খুবই ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে যতগুলো লেকচার আমাদের হবে প্রত্যেকটা লেকচারের সাথে কিন্তু লেকচার 1টা কিন্তু রিলেটেড, এবং প্রত্যেকটা লেকচারের সাথে এটা কিন্তু রিলেভেন্ট। সো এই জন্যই 1 নাম্বার লেকচারটা খুবই ভালোভাবে আমাদের বুঝতে হবে। প্রয়োজনে একের বেশি বার আপনি বেশি মানে 2 বার বা 3 বার আপনি ভিডিওটা দেখতে পারেন। বাট যেটাই হোক না কেন, ইংলিশে আমরা যে বারবার যে কথাটা বলি যে বেসিকে প্রবলেম, এই জিনিসটা থেকে আমাদেরকে বেরো আসতে পারবে, ঠিক আছে? এটা থেকে আমাদেরকে যেভাবে হোক বেরো আসতে পারবেন ইনশাল্লাহ, এবং আমাদেরকে এটা থেকে বেরোতেই হবে, কারণ অ্যাডমিশন এটা একটা যুদ্ধ, এবং এই যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে আর কি। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।